26 জুলাই 2025 আমি এবং আমার 3 বন্ধু আমার নতুন কেনা গাড়িতে করে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিই। আমাদের প্ল্যান ছিল যে আমি আগে গঙ্গারামপুরে যাব, কারণ ওখানে আমার একটা বাস্তু ভিজিট ছিল, এবং সেখান থেকে শিলিগুড়ি যাব। 6টা বা 7টার সময় আমরা জার্নি স্টার্ট করি এবং দুপুরে 3টের দিকে বা 3টের একটু আগে আমরা মালদার কাছাকাছি এসে পৌঁছই। সেখানে আমাদের খুব প্রিয় একজন মেম্বার রয়েছেন আমাদের কিউরিওফাইড ফ্যামিলির। সে হচ্ছে পারমিতা। পারমিতার এর আগের অনেক ঘটনা আপনারা শুনেছেন, মুনাই জুনাইয়ের ঘটনা আপনারা শুনেছেন। তো পারমিতার সাথে দেখা করব এই জিনিসটা সাডেনলি ডিসাইড করি ব্যাপারটা, এবং আরও একটা কারণ ছিল। তো ওদের সাথে যখন দেখা সাক্ষাৎ হয় তখন পারমিতা আমাকে একটা জিনিস দেয়, যে জিনিসটার জন্য পারমিতা নিজে এবং আমি বিভিন্ন ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটির সম্মুখীন হয়েছি, এবং সেটা কীরকম নেগেটিভ সেটা এই পুরো ঘটনাটা শুনলে আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন। আমার সাথে পারমিতার সাথে কি কি ঘটনা ঘটেছে এই জিনিসপত্রগুলো তো থাকবেই, ঘটনাটা কি ছিল সেটাও আপনারা জানতে পারবেন। এবং এটা একটা কেস স্টাডি অ্যান্ড এটা একটা আনসলভড কেস। কিউরিওফাইটে এরকম অনেক রেকর্ডিং থাকে যেগুলো আমি আপলোড করি না, এই ব্যাপারটা কিন্তু আমি আপনাদেরকে আগেও জানিয়েছি। এই ঘটনাটাও সেরকমই একটা ঘটনাটা শুনুন এবং নিজের রিস্কে শুনুন আজকের এই ঘটনাটা। সাজেস্ট করব রাতে একা শুনবেন না, যদি অন্য কেউ থাকে আপনাদের সাথে তার সাথে শুনুন। এবং হ্যাঁ, ঘটনাটা যে মোমেন্টে আপনার মনে হবে যে খুব ডিস্টার্বিং জায়গাতে যাচ্ছে, আপনি ভয় পাচ্ছেন, নিতে পারছেন না, তখনই বন্ধ করে দেবেন। আজকের এই এপিসোড কোথা থেকে শুনছেন কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, সবার সাথে শেয়ার করুন, কারণ শেয়ার করাটা খুব ম্যান্ডেটরি এই ঘটনাটা। এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমাদের প্রত্যেকটা এপিসোডের আপডেট আপনারা সবার আগে পেয়ে যান। আর একটা জিনিস জানাই, আপনি যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজিক্যাল হেল্প চান, যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 6290675195 এইখানে। আর হ্যাঁ, আপনিও যদি আপনার ঘটনা শেয়ার করতে চান কিউরিওফাইটে এরকমই একটা ঘোস্টলি কল রেকর্ডিংয়ে, এই নম্বরেই হোয়াটসঅ্যাপ করবেন। কথা বাড়াচ্ছি না, ডাইরেক্ট ঘটনা শুরু করছি আজকে। Curiophyte presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। হ্যালো পারমিতা, কেমন আছো? ভালো আছি কৌস্তব। মেয়ে কেমন আছে? মেয়েও ফিট অ্যান্ড ফাইন। ওকে, তো আজকে যে বিষয়টা নিয়ে আমাদের আলোচনা বা কথাবার্তা বলার প্ল্যানিং সেটা হচ্ছে যে রিসেন্টলি মালদাতে গেছিলাম, তোমার সাথে দেখা হয়েছে, তোমার মেয়ের সাথে দেখা হয়েছে। মেয়ে খুব মিষ্টি হয়েছে, ঠিক আছে। এবং যারা আমাদেরকে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ফলো করে তারা জানে যে আমাদের দেখা সাক্ষাৎ হয়েছিল, কিন্তু তারা এই জিনিসটা জানে না যে এই দেখা হওয়াটার পেছনে একটা কারণ রয়েছে, এবং সেই কারণটা আমাদের দুজনকেই এমনভাবে এফেক্ট করেছে যেটা বলবার নয়। কারণটা কি সেটা আস্তে আস্তে জানতে পারা যাবে। তুমি এবার শুরু করো, কি হয়েছিল না হয়েছিল তুমি ডিটেলস দাও। আচ্ছা, না তার আগে একটা জিনিস বলি যে আমি জেনারেলি চেষ্টা করি যে আলাদা রুমে গিয়ে রেকর্ডিং করার, কিন্তু আজকে আমার সেই সাহসটা হয়নি। তো তুমি হয়তো জানো যে আমি বহরমপুরে আছি, এবং আমি যে রুমে আছি সেই রুমে এখন সবাই আছে, মানে আমার মা, মেয়ে, আমার যে মেয়েকে দেখে সে। তো যদি কোনো ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসছে পাশ থেকে তাহলে একটু সবাইকে ক্ষমা চেয়ে নেবো, কেননা যেহেতু জিনিসটা থেকে অ্যাফেক্টেড হয়েছি, তো কোথাও গিয়ে তো মনে একটু ভয় আছে, মানুষ তো তো সাহস হলো না। যে কারণে পাশের রুম থেকে এখানে চলে এলে রেকর্ডিং স্টার্ট হ্যাঁ, করার হ্যাঁ, পরপরই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বলো, স্টার্ট করো। আচ্ছা, তো কিছুদিন আগে মানে অনেকেই হয়তো জানে যারা ইন বিটুইন কন্ট্যাক্ট করেছে, আমার মেয়ে হওয়ার আগে কিউরিওফাইটের সিলেকশনের জন্য যে নাম্বারটা দেওয়া থাকতো সেই নাম্বারটা আমার ছিল, এবং সেখান থেকে স্টোরি সিলেকশনটা মানে মানে প্রাইমারি স্টেজে আমি করে তোমার কাছে ফরওয়ার্ড করতাম।
হ্যাঁ হ্যাঁ এবার আমার মেয়ে হয়ে যাওয়ার পর যে প্রবলেমটা হলো, যেহেতু আমি তখন খুবই বিজি হয়ে পড়লাম, এবং তখন তুমি নাম্বার চেঞ্জ করে টিমের অন্যজনের নাম্বারটা ওখানে পোস্ট করো। হুম হুম কিন্তু রিসেন্ট যেটা হয়েছে, মানে যার ঘটনা এটা, তিনি হুম হুম কিন্তু ওই আগের এপিসোড দেখেন, এবং আমাকে একটা কল আসে, হুম হুম এবং কলটা আসে একজন মহিলা এবং তার সাথে একজন ছিল কোনো পুরুষ, দুজনের মিলে। এবং সেই কলে আমাকে মেনলি তোমার নাম্বার চাওয়া হচ্ছিল বারবার, কিন্তু যেহেতু সেটার পারমিশন থাকে না যে তোমার পার্সোনাল নাম্বার আমি সবাইকে হয়তো দিতে পারবো, যার জন্য আমি বারবার জিজ্ঞাসা করছিলাম কেন। এবং তখন উনি কিন্তু আমাকে কোনোভাবেই বলতে রাজি হচ্ছিলেন না যে কেন, এবং বারবার বলছেন আমার কৌস্তবের কাছ থেকে হেল্প চাই, স্পিরিচুয়াল হেল্প চাই। ঠিক হুম আছে। হুম এবং এটা আমি কোনোভাবেই এড়াতে পারছিলাম না। তখন আমি ওনাকে বলি, দেখুন আমি আপনাকে কৌস্তবে ডিরেক্টলি নাম্বার দিতে পারবো না, আপনি আমাকে ডিসকাস করুন কি দরকার, আমি তারপরে আমি কৌস্তবকে ফরওয়ার্ড করছি ব্যাপারটা, কৌস্তব কল করে নেবে, না হলে আপনাকে আমি ওর সাথে এখন কলে নিতে পারি। হ্যাঁ। কনফারেন্সে কিন্তু হ্যাঁ সে কনফারেন্সে, কিন্তু সেদিন আমি তোমাকে কল করেছিলাম, কিন্তু কোনো কারণে তুমি ছিলে না, অ্যাভেলেবেল ছিলে না, তোমাকে 2-3 বার রিং হয়ে কেটে যায়। এবং হুম হুম আমাকে সেখান থেকে ওনারা বলেন যে আমরা এখন যে পরিস্থিতিতে আছি, আমরা আপনাকে কোনোভাবেই এটা শেয়ার করতে পারবো না মুখে, হুম 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 আপনাকে হুম একটা কিছু যাবে যেটা আপনি দেখে নেবেন। এবার প্রথম দিকে একটু অদ্ভুত লেগেছিল, কি যাবে রে ভাই, কি পাঠাবে রে ভাই। তো আমি যথারীতি আমার মানে রেস্টুরেন্টের অ্যাড্রেসটা ওনাকে দিই, যে কি পাঠাবে না পাঠাবে, এবং সেখানে আমাকে একটা জিনিস পাঠানো হয় বাই হুম পোস্ট। হ্যাঁ। হুম হুম এবং সেই পোস্টটা আমি যেদিন দুপুরবেলায় পাই, পড়ি, পড়ার পরে আমার সাথে একটা ইনসিডেন্ট ঘটে। ওকে সেটা হচ্ছে, আহ, তুমি জানোই যে আমি মানে আমার রাত্রে মেয়ের সাথে একজন হেল্পে থাকে, লক্ষ্মী, তার ঘটনাও আমি আগে বলেছি। হুম তো হুম হুম লক্ষ্মী, আমি আর আমার মেয়ে এক ঘরে শুই, আমার হাজবেন্ড আর একটা রুমে শুই। তো হুম হুম সেদিন একটা ঘটনা ঘটে, আমার হাজবেন্ড রাত্রেবেলা ওই পৌনে তিনটে, তিনটে থেকে 3:30 বা পৌনে 4টের মধ্যে ওয়াশরুম যায়। আচ্ছা এবং ওয়াশরুম যাওয়ার পরে ও যখন ফিরে আসছে, ও একটা নুপুরের আওয়াজ পায় ঝুম করে। হুম ঠিক আছে, হুম তো ইগনোর করে দেয়। আরো 2 পা এগিয়ে আসে, এবং ওখানে না ওয়াশরুম থেকে, বাইরের ওয়াশরুমটা থেকে ডাইনিং পেরিয়ে ওর রুমটাতে ঢুকতে হয়, যেখানে মাঝে আমার রুমের দরজাটা পড়ে। এবার সেটা লাগানো ছিল, যথারীতি এসি চলছিল বলে। এবার ও যখন আর একটু এগিয়ে আসে, সেকেন্ড টাইম ঝুম আওয়াজটা পায়। ও যখন ঠিক সিঁড়ির ওখানটা আসে, তখন ও থার্ড টাইম ঝুম আওয়াজ, মানে নুপুরের আওয়াজটা পায়। এবং তখন ও সিঁড়ি দিয়ে মুখ বার করে দেখে যে কোথায় হুম থেকে আওয়াজ হুম আসছে। এবং হুম তখনই ফোর্থ টাইমে এই আওয়াজটা হয়, এবং ও ঘরে ঢুকে যায়, ঘরে ঢুকে লাইট জ্বালিয়ে বসেছিল। এবার ওর এই ইনসিডেন্টটা হওয়ার ঠিক 5 মিনিট বাদে আমার মেয়েকে ফিড করানো হয়ে যায়, এবং আমি ওই রুমে যাই। তো আমাকে জিজ্ঞেস করে যে তুমি নুপুরের আওয়াজ পেলে? আমি বললাম না তো। বলছে মিথ্যে কথা বলছো, তুমি নুপুর পরে আছো। আমি বললাম যে না, আমি নুপুর পরে নাই, দেখো। বলছে খুলে রেখে এসছো। আর আমি নুপুরের আওয়াজ করলাম আর খুলে রেখে চলে এলাম, আমি নুপুর টুপুর কিছু পরে নি। তো বলছে আমি না নুপুরের আওয়াজ পেলাম, জানো তো। আমি ওকে না পুরো খিল্লি মেরে, যে তুমি আমাকে ভয় দেখাচ্ছ, এসব বলে টলে আমি ঘুমিয়ে পড়লাম। ঠিক আছে। পরের ওকে দিন ওকে আহ পরের দিন ও না এই কথাটা কন্টিনিউয়াস বলে যাচ্ছে, না আমি পেয়েছি আওয়াজ, আমি আওয়াজ পেয়েছি। ও কিছুতেই মানে কথাটা থেকে ঘুরছে না। তখন আমি বুঝলাম যে আচ্ছা, তাহলে নুপুরের আওয়াজ ভাই কেন পেলো। হুম এবার আমাদের ঘরের মধ্যে না, মানে আমার বাড়িতে, যেমন বহরমপুরের বাড়িতে ঘরের মধ্যে সিসিটিভি আছে, আর আমার ওখানে বাইরে সিসিটিভি আছে। খালি একটা সিসিটিভি আমাদের ভেতরের সিঁড়িতে লাগানো আছে, যেটা উপরের দিকে মুখ করে, মানে ওই বাথরুম থেকে আসার যে প্যাসেজটা, ওই সিসিটিভি ফুটেজটাতে দেখা যায়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এ- হ্যাঁ। এবার আমি ওকে যথারীতি বললাম চাল ফুটেজটা। ও ফুটেজটা চালালো। এবার আমরা না ওয়েট করছি, মানে স্লো মোশনে দেখছি যে কখনো ওই প্যাসেজটা ক্রস করেছে, এবং প্যাসেজটা থেকে ও বাইরের দিকে মুখ বার করে তাকিয়েছে, তখন আমরা কি দেখতে পাই ওখানটায়, মানে কিছু দেখতে পাই কিনা। হুম ঠিক আছে। এবার এটা নিয়ে এতটাই মানে কিউরিয়াস ছিল যে কেন পেলাম, ও রাত্রেবেলায় দোকানেও আলোচনা করে যে এরকম একটা আওয়াজ পেয়েছি। তো হুম হুম আমাদের হুম দোকানে একজন আছে একটু আধ্যাত্মিক, হ্যাঁ। এবার সে ও আমার বরকে বলে যে তোমার মেয়ের জন্য কি কোথাও কোনো মানসিক করেছিলে? হুম 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 তখন ও বলে যে হ্যাঁ করেছিলাম। বলছে সেটা কি দেওয়া হয়ে গেছে? তো বলছে না, সামনে পুজো আছে, মানে আমাদের গ্রামের বাড়ির কথা বলছে, হুম সামনে হুম পুজো আছে, পুজোতে দেবো। হুম ঠিক আছে।
তো তখন বলছে না এটা দিয়ে দাও, এটা কোথাও হয়তো ওটাই জানান দিয়ে গেল, মানে ও খুব পজিটিভ দিক থেকে আওয়াজটাকে বলেছে যে নূপুরের শব্দ যেহেতু সেটাকেও মা কালীর সাথে রিলেট করতে বলেছে। একদম এবং একদম। আমিও কিন্তু সেটাই ওকে, আমিও সেম কথা ওকে বলেছি যে মা কালী এসেছিল কুটিকে দেখতে, মা কালীর কলা খেয়ে হয়েছে তো তাই কুটিকে দেখতে এসেছিল, ওকে এটা বলেছি। ঠিক আছে, এবার ও কথাটা বিশ্বাস করলো না, ওর মনে একটু টলমল ছিল। তো আমরা ওই সিসিটিভি ফুটেজটা দেখতে শুরু করি। এবার জেনারেলি কি হচ্ছে, সিসিটিভি যদি প্লে করো মানে ব্যাক ডেটে গিয়ে, তো প্লে করলে চালিয়ে দিলে এবার চলতে শুরু করে। আমরা কিন্তু ওটাকে কোনো রকম মানে ফাস্ট মোড কিচ্ছু করিনি, একদম বসে বসে দেখছিলাম। দেখতে দেখতে দেখছি যে আমাদের সিসিটিভির সামনে না একটা ঝুল পড়ে আছে। তো ঝুলটা যথারীতি হাওয়াতে নড়ছে, তো যার জন্য আমরা বুঝতে পারছি যে সিসিটিভিটা পজ হয়নি, চলছে। তো আচ্ছা। 3-4 মিনিট হওয়ার পরে পরে কি হচ্ছে, একটা হাওয়া দিচ্ছে হুম 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 হুম। এবং ওই ঝুলটা খুব জোরে নড়ছে, এবং তারপরে না অটোমেটিক্যালি ফুটেজটা মানে ফাস্ট ফরওয়ার্ড হয়ে যাচ্ছে, এবং 3:12 থেকে 3:19 অব্দি কন্টিনিউয়াস এই জিনিসটা হচ্ছে, কন্টিনিউয়াস। মানে আমরা যে কতবার দেখেছি তার ঠিক নেই। কিন্তু সেই সময়টায় আমি ওই ঘর থেকে এসেছি, সুতরাং লোডশেডিংও ছিল না, আর লোডশেডিং হয়ে থাকলে ওই জায়গাটা গ্যাপ হয়ে যায়। কিন্তু ওইটা না একটা কেমন যেন লুপের মধ্যে পড়ে গেছিল মনে হচ্ছে, মানে ওই 3-4 মিনিটের ভিডিওটাই আমি 3টে থেকে 4টে অব্দি যে ফুটেজটা, সেটা তো ওই 3-4 মিনিটের ভিডিওই আছে। বারবার দেখছি একটা দমকা হাওয়া দিচ্ছে, ঝুলটা নড়ছে, তারপরে ওটা ফাস্ট ফরওয়ার্ড হয়ে যাচ্ছে। যতবার কেটে করছি ততবার তাই হচ্ছে। আচ্ছা তো আমরা আচ্ছা। আলটিমেটলি দেখতে পেলাম না কিছু। নীলা এবার মানে নীলাঙ্কুরদা যে যাওয়া আসা করছিল ওটা দেখা গেছে? না না না, ওটাই তো বলছি যে ও তো ঢুকলো, ওর 5 মিনিট পরে তো আমি ঢুকলাম। তো এই ওগুলো জিনিসটা কিছু নেই? দেখতে পাওয়া উচিত, কিচ্ছু নেই। ওকে, এবার মানে এইটা দেখার জি পর না, ফাইলের মতো হয়ে গেছে ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, মানে কিরম হচ্ছে বলতো, 3:10 চালালাম, হুম ঠিক 3:12 হলো, একটা হাওয়া দিল, হট করে দেখছি জি 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 করে একটা ফাস্ট ফরওয়ার্ড হয়ে 3:20 পৌঁছে গেল। আবার 3:10 চালাচ্ছি, আবার 3:12 হচ্ছে, ওই জিনিসটা হয়ে যাচ্ছে। 3:12:31 ধরো দিয়েছি, তাতেও সেম জিনিসটা হচ্ছে। মানে 2 মিনিটের ভিডিও দেখাচ্ছে যেটাতে ওই ঝুলটা হালকা হালকা নড়ছে, ঝুলটা একবার খুব জোরে হাওয়াতে নড়ছে, তারপর ওরকম ফাস্ট ফরওয়ার্ড হয়ে যাচ্ছে। এবং সেটা হুম যে হুম টাইমে দিচ্ছি 3:30টাতে দিচ্ছি, তাতেও সেম হচ্ছে, হুম হুম পুরো হুম। 1 ঘন্টা এরকম। হুম। তো এটা হওয়ার পরে আমি ওকে এই টেকনিক্যাল গ্লিচ হ্যান ত্যান এইসব এইসব বলে ঠলে আমি ওকে অ্যাভয়েড করে গেলাম। ঠিক সিসিটিভি ফুটেজটা বন্ধ করেছি, হ্যাঁ মানে দেখা বন্ধ করেছি, শোবো, নুপুরের আওয়াজ প্রস্তাব। কটা বাজে রাতে আমি না তখন? ওর মুখের দিকে, কটা বাজবে, 2:30, মানে 2:30, কারণ মোটামুটি তুমি জানোই যে সিমিলার ও, টাইমিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি জানোই যে ও রাত করে ফেরে দোকান থেকে, তারপরে হ্যাঁ 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 কুটি হ্যাঁ। খাইয়ে টাইয়ে ওর ঘরে গেছি এবং বসে বসে দেখছিলাম। হুম। তো ওই ওরকম সেম একবার নুপুরের ছম করে আওয়াজ। এবার তুমিও শুনতে আমি পেয়েছো? ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং যখনই আমি আওয়াজটা শুনেছি আমি ওকে এরকম মুখের দিকে তাকালাম, ও বসে আছে, আমি বললাম তুমি নুপুরে আওয়াজ পেলে? বলছে হ্যাঁ। এবং এটা কন্টিনিউয়াস 4বার থেকে 5বার আওয়াজটা হলো, আমরা বসে বসে শুনলাম। দেখুন তারপরে ওকে। কিন্তু কিছু হলো না, 5বার আওয়াজ হলো। 5বার আওয়াজ হয়ে যখন শেষ হলো তখন বাজছে 3:10 বা 15, এবং তোমাকে আমার কলটা গেছিল হচ্ছে 3:30টার সময়, রাইট সেদিন রাত্রেবেলা। রাইট। হুম। তো যখন আমি তোমাকে ইনসিডেন্টটা শেয়ার করলাম, তখন তুমি আমাকে তো বললে যা বলার, এবং আমি নিজেই কখনো ভাবিনি যে আমি নিজে অনেক কিছুই তো এক্সপিরিয়েন্স করেছি কম বেশি, যে হুম হুম। আবার এরকম কিছু এক্সপিরিয়েন্স করবো আর তোমার কাছে আমাকে হেল্প চাইতে হবে। কিন্তু রাইট। সেদিন উপায় ছিল না, কারণ ভয় পেয়ে গেছিলাম। এখন দেখো আগে কি ছিল, আগে আমরা দুজন মানে ঝাড়া হাত পা ছিলাম, এখন তো বাড়িতে একটা বাচ্চা আছে, তিল থেকে তাল হলেও ভয় লাগে। তো যথারীতি তোমাকে ফোন করলাম, এবং তুমি তো সকালবেলা আমাকে ওই যন্ত্রের ছবিটা পাঠালে, এবং রিলেট তো করতেই পারলাম ওটা থেকেই হচ্ছে মনে হলো। তো যার জন্য আমি ওই তুমি যেটা পাঠিয়েছিলে সেটা তুমি যেভাবে আমাকে রাখতে বললে, যে ওটাকে জড়িয়ে ইটে চাপা দিয়ে রাখতে, আমি সেভাবেই রাখলাম। তুমি বিলিভ করবে না কৌস্তব, এই যে ইনসিডেন্টটা হওয়া আর তোমার মালদা আসার মধ্যে তো প্রায় 1 সপ্তাহ ডিফারেন্স ছিল। হুম হুম। এই 1 সপ্তাহে কিন্তু কোনো নুপুরের আওয়াজ আমি পাইনি। আর স্পেসিফিক্যালি তুমি বললে যে তোমাদের হোটেলের মধ্যে একজন যিনি স্পিরিচুয়াল, তিনি পজিটিভ একটা সাইনে দেখেছিলেন
বাট তুমি যখন ওই রাতে ওই প্যালপিটেশন নিয়ে আমাকে কল করলে, ঠিক আছে, হুম 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 আমার কোনো না কোনো একটা জায়গাতে খটকা লেগেছিল, এবং তুমি যে চিঠি বা যাই এসেছিল তোমার কাছে, মানে বাই পোস্ট এসেছিল তোমার কাছে, সেই জিনিসটার থেকে হতে পারে এই জিনিসটা কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড চলছিল। ওটার থেকে হবে সেটা আমি ডাইরেক্টলি জানতাম না, হুম বাট ইনটিউশন কাজ করে মানুষের। আমি সেই ইনটিউশন থেকেই বুঝতে পেরেছিলাম যে এখানে কিছু না কিছু প্রবলেম হয়েছে। হুম দ্যাটস ওয়াই আমি তোমাকে যে রিচুয়ালটা রয়েছে ওই রিচুয়ালটা করতে বলেছিলাম। ওটা মানে একটা রিচুয়াল, যদি বাড়িতে কিছু প্যারানর্মাল ফিল হয় বা কিছু, তোমাকে যে যন্ত্রমটা পাঠিয়েছিলাম যেটা তুমি প্রিন্ট আউট করলে, তারপর ওটাকে মোড়ালে, দুটো পাথর বলেছিলাম তুমি ইটের মাঝখানে চাপা দিয়ে রেখেছিলে, বাট ওটা ওয়ার্ক করে। আফটার দ্যাট তুমি বলছো যে ওখানে কোনো অ্যাক্টিভিটি কোনো কিছু হয় না। আওয়াজ শুনতে পাওয়া যায়নি। তারপরে বলো, কারণ আমার অনেক কিছু বলার আছে এখানে। হ্যাঁ তারপরে তো তুমি এলে যথারীতি। এবার তুমি যেদিন আসছিলে সেদিন সকালবেলাতে ইভেন আমাকে তুমি জানাওনি তুমি আসবে, কারণ সেই দিন আমাদের কিন্তু বহরমপুর চলে আসার প্ল্যান ছিল, তুমি মনে করে Exactly. দেখো। হ্যাঁ ইভেন আমার মানে তখন এখানে বলো বলো। তখন আমি রেডিও হয়ে গেছিলাম, তুমি মালদা থেকে 10 কিলোমিটার দূরে আমাকে জানাও, ঠিক Exactly. আছে। এখানে এবার ব্যাপারটা কি হয়েছে আমি একটু কনটেক্সট দিই, যারা কিউরিওফাইড শুনছেন বা আমাদের অডিয়েন্স রয়েছেন। সেটা হচ্ছে যে একটা গাড়ি কিনেছিলাম, এবং গাড়িটা কেনার পর আমার নর্থ বেঙ্গলে যাওয়ার একটা প্রয়োজন পড়ে একটা বাস্তু ভিজিটের জন্য। সেটা হচ্ছে তোমার গঙ্গারামপুরে। আমি হ্যাঁ, এক্সাক্ট হ্যাঁ। লোকেশন বা কোনো কিছু বলছি না, কারণ কেসটা এখনো রানিং। ওকে, ইভেন আজকে যখন রেকর্ড করছি, যা রেডি দিয়েছি বা যা দিয়েছি সেটা গঙ্গারামপুর থেকে এসে নিয়ে গেছে আমার থেকে। তো একদম মানে কানেক্টেড মনে হচ্ছে জিনিসটা। এবার ওই বাস্তুতে যাওয়ার সময় মাঝখানে মালদা পড়ে। এবার আমার যেটা মনে হয়েছিল জিনিসটা তোমার কাছে রয়েছে প্যারানর্মাল অ্যাক্টিভিটির যা ব্যাপার স্যাপার যাই হয়েছে না কেন সেটা স্টপ ছিল, বাট আমার নিজের কিউরিওসিটি হয়েছিল যে কি হলো জিনিসটা আমি নিজে দেখি। কারণ একটা জিনিস থেকে এরকম টাইপের প্রবলেম, আসল জিনিসটাও তোমার কাছে আসেনি, তা সত্ত্বেও এরকম টাইপের অ্যাক্টিভিটি, এটা খুব রেয়ার। খুব নেগেটিভ কেস ছাড়া এইগুলো হয় না। এবং আমি যখন তোমার মালদাতে যাই, আর তুমি আই থিঙ্ক ব্লগও বানিয়েছিলে, তোমার ইউটিউব চ্যানেলেও রয়েছে সেটা, ফেসবুকেও মানে তুমি আছো, আমি রয়েছি, তোমার মেয়ে রয়েছে, একসাথে ফটো ফটো তুলে আমরা পোস্ট করেছিলাম। আমি ইউটিউবের কমিউনিটিতে এই আমাদের ফটোস গুলো দেবো যেদিন আমরা মালদা গেছিলাম সেই দিনের। সেইখান থেকে জিনিস মানে তোমার হোটেলে যাই, দুর্দান্ত খাবার, ঠিক আছে, মাটনটা আলাদাই লেভেলের। আমি একটা জিনিস বলছি এখানে, যারা যারা মালদার দিকে থাকো বা মালদা দিয়ে নর্থ বেঙ্গল যাচ্ছ, একবার পারমিতাদের হোটেলে ভিজিট করো। এত সুন্দর খাবার, এত কম প্রাইসে, ঠিক আছে। মানে সত্যি কথা বলতে, আমার বন্ধু ছিল যে পুলিশে ছিল, ঠিক আছে, ক্যালকাটা পুলিশের যে বন্ধুটা, মানে সে তো খেয়ে বলছে যে মানে ভাই এরকম টাইপের খাবার এত স্বল্প দামে ভাই মানে ভাবাই যায় না। বাড়ির মাটনের কথা মনে পড়ে গেল। এই খাওয়া দাওয়ার ব্যাপারে কথা বলছি, তার একটা নির্দিষ্ট কারণ রয়েছে। আমি যখন মালদাতে যাই, ছবি ছাবা তোলা হয়, খাওয়া দাওয়া করা হয়, তুমি বহরমপুরে যাচ্ছিলে, আর আমিও জানতাম না যে আমি মালদাতে যাব বা তোমার সাথে দেখা হবে। আর তোমার সাথে সেই দিনের আগে আমার কখনো দেখা হয়নি ফেস টু ফেস। সবকিছু হয়ে যাওয়ার পর তুমি যখন আমাদেরকে ওই থামস আপটা দিলে, সেই সময় তোমাদের যে গাড়ি রয়েছে, গাড়ি থেকে দেখলাম একটা পার্সেল বেরোলো। তুমি আমাকে বললে যে এই জিনিসটাই তো তুমি চেয়েছিলে, এটা নাও। আর ওই জিনিসটা আমাকে আমার হাজবেন্ড খুব বকাবকি করছিল যে তুমি যখন জানো যে এগুলো এফেক্ট করতে পারে, তুমি কেন জিনিসটা বাড়িতে নিলে? বাড়িতে একটা বাচ্চা আছে, তুমি কেন নিলে? আজকে কৌস্তব হেল্প করতে পারলো তাই, নাহলে তো একটা দুর্ঘটনা ঘটে যেত। তো তুমি ওটা কৌস্তবকে হ্যান্ড ওভার করো, এবং যদি তুমি তখন না যেতে, আমি হয়তো ওইভাবে রেখে দিতাম, এবং আমার বর বা যে কেউ যদি মানে কলকাতার দিকে যেত, আমি তোমাকে ওটা দিয়ে পাঠিয়ে দিতাম। আর কিরকম অদ্ভুত কানেকশন হয়েছে সেটা বলাই বাহুল্য। আফটার দ্যাট তুমি আমাকে যখন জিনিসটা দিলে, জিনিসটা দেওয়ার পর আমাদের সাথেও, মানে আমরা 4 জন ছিলাম, আমাদের সাথেও বিভিন্ন ধরনের প্রবলেম ঘটেছে। এটা যেহেতু একটা কেস স্টাডি হিসেবে আমরা কনসিডার করছি, আমি আমার সাথে যে প্যারানর্মাল অ্যাক্টিভিটির ব্যাপারগুলো ঘটেছে সেটা আমি এই রেকর্ডিং এর মধ্যেই বলছি, ঠিক আছে।
তোমরা মনে করে দেখো, তোমরা ফার্স্টে গাড়ি করে এগোচ্ছ, আমাদেরকে রোডটা দেখাচ্ছ যে কিভাবে বেরোবো, হাইওয়ের দিকে কিভাবে যাব, কারণ আমাদের গঙ্গারামপুরের দিকে যাওয়ার আছে আবার। হুম, তো আমরা বেশ অনেকগুলো খাবার খেতে পারিনি, মানে অনেক খাবার ছিল, মানে তোমাদের তো থালির মধ্যে অনেক কিছু থাকে। হুম। এবার আমি আমার বন্ধু বেশ অনেক কিছু খেতে পারিনি, মাটনটাও মানে পুরোটা খেতে পারিনি, 4 পিস ছিল বোধহয়, খুব ভুল না করলে 4 পিসই থাকে না, 4 পিসই ছিল। না, 3 পিস করে ছিল, কিন্তু আমি ফুল প্লেট নিয়েছিলাম বলে অনেকগুলো ছিল। হ্যাঁ, রাইট। হুম। এবার যে মাটন গুলো না, বেঁচে ছিল অ্যাকচুয়ালি সেগুলো আমার কি মনে হলো, তোমরা যখন বেরোলে না পঞ্চব্যঞ্জন থেকে, আমার তখন কি মনে হলো যে কতটা রাস্তা যাবে, এবার গিয়েই যেখানে পৌঁছবে, কেননা গঙ্গারামপুর সেখান থেকেও অনেকক্ষণ, এবার গিয়ে পৌঁছবে সঙ্গে সঙ্গে তোমরা কোথায় খাবার পাবে না পাবে, তো আমি ভাবলাম যে একটু প্যাকই করে দিই। এক্স্যাক্টলি। তো তুমি আমাকে পোলাও প্যাক করে দিয়েছিলে, মাটনটা প্যাক করে দিয়েছিলে, এবং হুম, আমাদের সাথে আমাদের যে বন্ধু ছিল একজন বৈষ্ণব ছিলেন, ঠিক আছে, মানে আমাদের হ্যাঁ, ও তো বন্ধুদের কিছু মধ্যে খেলেও না ও ইভেন। কিছু খায়নি, এবং তার জন্য তুমি বোধহয় ফিরনি প্যাক করে দিয়েছিলে, না দই প্যাক হ্যাঁ, করে ফিরনি আর দিয়েছিলে, মিষ্টি প্যাক করে দিয়েছিলাম, মিষ্টি মিষ্টি আর প্যাক করে ফিরনি। দিয়েছিলে, এক্স্যাক্টলি। এবার আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আমরা ওখান থেকে, তোমরা এগিয়ে গেলে, তোমরা আই থিঙ্ক বাদিকে চলে গেলে, আমরা ডান দিকে হুম, চলে গেলাম। তোমরা হুম, হুম, বহরমপুরের হুম। দিকে চলে গেলে, আমরা ডান দিকে মানে হ্যাঁ, গঙ্গার। হ্যাঁ, 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 ওটাকে বলে হ্যান্টাকালি মোড়। ওখান হ্যাঁ, হ্যাঁ, থেকে হ্যাঁ, হ্যাঁ, আমরা ওখানে লেফট মন্দিরটা নিলাম, বলছো, আর হ্যাঁ, আর তোমরা রাইট নিলে। রাইট নিলাম। এবার আমাদের প্ল্যান ছিল আমরা গঙ্গারামপুরে যাব, গঙ্গারামপুর নিয়ে ওই বাস্তু ভিজিটটা করব, ওখানে হয়তো হুম, 1-2 ঘন্টা টাইম লাগবে। তোমাদের ওখান থেকে 3:30-র সময় বেরিয়েছিলাম, আর ওখানে গিয়ে পৌঁছোই 5:30-6টার দিকে গিয়ে পৌঁছেছিলাম। হুম, হুম, ওখানে 1-2 ঘন্টা টাইম লাগে, বাস্তু ভিজিট করি, ওটাও মানে মারাত্মক একটা ব্যাপার। ওটা আমি এখনো বলছি না, যেহেতু রানিং কেস, যখন একটা জায়গাতে গিয়ে সলভ হবে, থিতু হবে, আমি ডেফিনেটলি এই কেসটাকে নিয়ে আসবই। আহ, তারপর গঙ্গারামপুর থেকে আমরা বেরিয়েছি, ঠিক আছে। এবার আমরা ভেবেছি আমরা গাজলের দিকে আর ব্যাক করব না, হুম, মানে আমরা ওখান থেকেই ভেতরের রাস্তা দিয়ে শিলিগুড়ির দিকে যাব। হুম, হুম, ভালো কথা, যাব। এবার কেসটা কি হয়েছে, যেখান থেকে সমস্যার সূত্রপাত, আমি সেই জায়গাতে আসছি। হুম, আমার অটোমেটিক গাড়ি, হুম, তো তুমি যে মিষ্টি ফিরনি এই সবগুলো দিয়েছিলে, ওটা ওই মানে যেখানে মেনলি মানে গিয়ার বক্সটা থাকে, হুম, মানে হ্যান্ডের ওই জায়গাটার ওপরে যে মানে যে বক্সটা থাকে, ঠিক আছে, হুম, মানে হাত ফাত রাখা যায় না যেখানে, হুম, হুম, ওই জায়গাটাতে জিনিসটা ছিল, ঠিক আছে, ওর আশেপাশেই ছিল অ্যাকচুয়ালি। এবার অনেকটা সন্ধে হয়ে গেছে তখন, 7:30-8টা বাজে, আমার বন্ধুদেরও একটু খিদে খিদে পেয়েছে, তো ওরা পোলাও এবং মাটনটা ব্যাক সিটে বসে খাওয়া শুরু করে, আমার বৈষ্ণব ফ্রেন্ড গাড়ি চালাচ্ছে, আমি তার পাশে বসে আছি। হুম, ওরা খাওয়া দাওয়া করেছে, সবকিছু করেছে, আর আমরা সামনে পেট্রোল রিফিল করব, তার জন্য আমার পেট্রোল পাম্পের দিকে যাচ্ছে। আমি ভেবেছি কি পেট্রোল পাম্পে যাবো, টয়লেট ফয়লেট করবো, হাত ফাত ধুয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে খাবো, হুম, কারণ বাস্তু ভিজিট করে বেরিয়েছি, ঠিক আছে, আর ওদের বাড়ির ভাইবসটাও খুব একটা ভালো ছিল না, ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে খাবো। ওরা নামার সময় যে খাবারের প্যাকেটটা রয়েছে, মানে পোলাও এবং মাংসের যে প্যাকেটটা রয়েছে, ওটা আমার হাতে দিয়ে ওরা নেমে গেছে। ওরা ফ্রেশ ট্রেশ হবে, হাত ফাত ধোবে, মুখ চোখ ধুয়ে তারপর আবার এসে বসবে। আমি জানি না কি হলো পারমিতা, আমি জানি আমার বৈষ্ণব যে ফ্রেন্ড রয়েছে, আমি বৈষ্ণব ফ্রেন্ড বলেই বলছি, আহ, আমি নামই বলে দিচ্ছি, বুবাইদা, অনেকে আমাদের ভিডিওতেও দেখেছে, এবং বুবাইদা কিন্তু মানে মানে খায় না, মানে ধরো পেটো কাটা হয়ে গেল খাবে না, ছোঁয়াছুঁই হয়ে গেলে খাবে না, হুম, খুব হুম। স্ট্রিক্ট এইসব ব্যাপারে। আমি না, জানি, আমাকেও আমি তো ওখানে জিজ্ঞাসা করেছিল যে ঠেকানো নেই তো ফিরনি গুলো। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, হুম, তুমি বললে না সেপারেট ওয়েতে করো। হুম, 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 তো তারপরে আমি যখন নামবো না, আমি ভেবেছি হাত পা ধুয়ে এসে তারপরে খাবো, যেটা বলছিলাম। হুম, আমি মাংস সমেত ওই যে পোলাওটা রয়েছে, ওর ওর যে খাবারটা যেখানে রয়েছে তার আশেপাশেই রেখেছি। হুম, আমি গাড়িতে ফিরেছি, হাত পা ধুয়ে এবার খেতে বসবো, তখন আমার মানে তখন বুবাইদা বলছে, মানে ও রেগে গেছিল একটু, ঠিক আছে, ব্যাপারটা নিয়ে, হুম, যে বলছে তুমি এতটা ইনসেনসিটিভ যে তুমি মানে আমি যে খাবারটা খাবো, তুমি জানো ছোঁয়াছুঁই খাই না, তা সত্ত্বেও তুমি নন ভেজটাকে ওখানটায় রেখে দিলে। হুম, আমি ভাবছি সত্যি তো, এত জায়গা রয়েছে, এত কিছু রয়েছে, আমি ওখানটাতেই কেন রাখলাম। হুম, তো ও কিন্তু তুমি যে খাবারটা দিলে ওটা কিন্তু খেলো না, হুম, ওটা কিন্তু ও খায়নি, কারণ ওটা ছোঁয়াছুঁই হয়ে গেছে। এবার আমারও খারাপ লাগছে যে ও খেলো না, বুয়েদা খেলো না, আমিও
মানে আমিও তো খেতে পারছি না, আমারও তো খারাপ লাগছে ব্যাপারটা যে আমার জন্য একটা মানুষের খাওয়াটা হলো না। দ্যাটস ওয়াই আমিও খাইনি। ওকে, তো ওই যে 7:30-8টা ওই যে টাইমিং, যখন আমরা মানে আমাদের টার্গেট ছিল আমরা শিলিগুড়িতে গিয়েই হল্ট নেব, শিলিগুড়িতে গিয়েই হল্ট নেব। হুম, তো ওখান থেকে আমরা বেরিয়ে আসি। বেরিয়ে এসে যেহেতু আমাদের অনেকটা রাস্তা বাকি ছিল, আমরা আর এগোতে চাইনি। হুম, তো তুমি হয়তো খুব নাম শুনবে, মানে কিষানগঞ্জেরই আশেপাশে কানকি বলে একটা জায়গা রয়েছে, হুম, এবং কানকি থেকে বেশ কিছুটা গেলে তারপরে শিলিগুড়ি পাওয়া যায়। তখন বাজে রাত 12:30। তার মানে কানকিতে যাওয়ার আগে আমরা ভেবেছিলাম শিলিগুড়িতে গিয়ে আমরা স্টে করব, বাট স্টে আমরা ওখানে যেহেতু করতে পারলাম না, আমরা ওখানে আশেপাশে হোটেল খুঁজছিলাম গুগল না, ম্যাপে। আমি তোমাকে মাঝে একবার যখন ফোন করলাম যে কত দূর গেলে, তখন তুমি আমাকে জিজ্ঞাসাও করলে যে তোমার শিলিগুড়িতে কোনো হোটেল চেনা আছে কিনা। আমি তখন তোমায় বললাম যে পাপিয়াদিকে ফোন করে জিজ্ঞেস করো। হ্যাঁ, রাইট। আর ইভেন আমি যাদের বাড়িতে গেছিলাম তারাও অনেকগুলো হোটেলে সাজেশন দিচ্ছিল। হুম, হুম, এবার টু বি অনেস্ট, শিলিগুড়িতে যে হোটেলগুলো ছিল, ঠিক আছে, আমাদের পরের দিনই মানে ওখান থেকে মানে আমরা তো থাকবো না, হুম, পাহাড় আমরা যাওয়ার সকাল কথা ছিল। 7-8টার মধ্যে আবার হ্যাঁ জার্নি স্টার্ট করে দেবো। তো 4,500 টাকা 5,000 টাকা, এবার এক রাতে অত টাকা দিয়ে থাকতে গায়েও লাগছিল। হুম, তারপরে একটা রুম মানে দুটো রুমে মোটামুটি 8-10 হাজার টাকা খরচা হয়ে যাবে। তাই জন্য আমরা হুম, ভাবছিলাম যে আশেপাশে যদি কোনো লজ ফজ থাকে বা কিছু থাকে, একটু কমের মধ্যে যদি হয় আমরা ওখানে থেকে যাব। তো আমরা যখন যাচ্ছিলাম তখন মানে আমাদের যে রাস্তার বাঁ সাইডের ওখানে আমরা একটা খাবারের দোকান দেখতে পাই, খুব ভালোভাবে সাজানো গোছানো। তো ওখানে গেছি, ওখানে গিয়ে ওই চিলি চিকেন উটি ফুটি হ্যান অর্ডার করে ওদেরকে জিজ্ঞাসা করি যে এখানে আশেপাশে কোনো থাকার জায়গা রয়েছে কিনা। হুম, বললো কানকিতে রয়েছে, আর আমাদের জায়গা থেকে ওটা ডিস্টেন্স হচ্ছে অ্যারাউন্ড মানে 1.5-2 কিলোমিটার এরকম হবে। এবার আমরা পুরো জিনিসটা, তুমি যে জিনিসটা আমাকে দিয়েছিলে আমার ব্যাগের মধ্যে ছিল, হুম, মনে আছে সাইডে আমার একটা চামড়ার হুম, ব্যাগ ছিল হুম, 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 যেটা আমি সাইড করে নিচ্ছিলাম। হ্যাঁ, হ্যাঁ, তো ওই চামড়ার ব্যাগের মধ্যে ছিল জিনিসটা, অবভিয়াসলি গাড়ির চাবি টাবি সবকিছু ওই ব্যাগটার মধ্যে ছিল। আমি ওই ব্যাগটাকে নিয়ে ওই পার্টিকুলার যে লজটাতে আমরা থাকবো সেখানটাতে নামি। এবার হয়তো অনেকের মনে হচ্ছে যে এখানে প্যারানর্মাল ব্যাপারটা কি কি ফিল হয়েছে, সেটাই এবার আমি বলতে চলেছি। ওই যে হোটেলটাতে ঢুকলাম, ঢোকার পর দেখো খুব বেশি মেনটেন নয় ওই জায়গাটা। হ্যাঁ, ঢোকার পর যে ফার্স্ট রুমটাতে গেলাম সেখানে দেখছি একটা বাথরুম। আগে দেখি যে সবার আগে দেখা হয় যে বাথরুমটা ক্লিন কিনা। বাথরুমটাতে যেই ঢুকলাম দেখলাম যে একটা রক্তমাখা পিরিয়ডস এর প্যাড মানে তোমার কোমরের মধ্যে রয়েছে, মানে দেখে গা ফা গুলিয়ে উঠেছিল আমার। হুম, ওকে, আমরা ভাবলাম যে এখানে থাকা যাবে না, বেরোবো। তো যে লোকটা ছিল বলছে দাঁড়ান দাঁড়ান এরকম করবেন না, এত রাত হয়ে গেছে এমনিতেও পাবেন না, আর একটা ঘর খুলে দিচ্ছি। তো সেখানটায় দেখা টাকা হয়, দেখা টাকা হয়ে আমরা ঢুকবো, ভালো কথা ঢুকবো। প্রবলেম ইজ দ্যাট আমরা একটা ঘরই নিয়েছিলাম। ওকে, হুম, আশিস বলে যে বন্ধুরা ছিল, নন বেঙ্গলি যে বন্ধুরা আমার মোটা করে, ওর সাথে আমার লেগে যায় হচ্ছে ঝামেলা। আমি বলছি আমি নিচে শোবো, বেডের ওপর শোবো না, ঠিক আছে। হুম, ও বলছে না ও নিচে শোবে, ও বেডে শোবে না। অদ্ভুত একটা কারণে উল্টো পাল্টা লেভেলের একটা ঝগড়া লেগে যায়, মানে উল্টো পাল্টা মানে খুব নোংরা লেভেলে একটা ঝগড়া হচ্ছে। ও বলছে ভাই তুনে মুঝকো ऐसा बोला, আর আমিও বুঝতে পারছি না, আমি তো শর্ট টেম্পার্ড একদমই নই, হুম, হুম, ঠিক আছে। আমি কিছু কথা বলেছি ওর গায়ে লেগে গেছে, ও কিছু কথা বলেছে আমার গায়ে লেগে গেছে। ও তখনই বলছে मैं भाई कल के लिए भाई ट्रेन बुक कर रहा हूँ, मैं नहीं जाऊंगा। হুম, এবার আমিও, আমারও বিশাল মাথা গরম। বুবাইদা এবার আমাদের দুজনকে ঠান্ডা করার চেষ্টা করছে, বুবাইদা সিনিয়র আমাদের থেকে অনেকটা। তো ও মানে মেটাবার চেষ্টা করছে ব্যাপারটা। ও আমাকেও মেটাতে পারছে না, ওকেও মেটাতে পারছে না। ও তারপর দেখলাম টিকিট ফিকিট সকালবেলার জন্য বুক করে নিয়েছে, হুম, ভালো কথা। ওইটা দেখে আমার আরো মাথা গরম হয়েছে যে এতই গো ভাই, তুই বুক করে নিলি। আর ও বাইরে চলে যাচ্ছিল। তো আমার মনে হচ্ছিল লাস্ট ট্রিপ হবে, একটা ভালো করে আমরা ঘুরতে যাবো কোথাও। হুম, আমি ব্যালকনিতে পায়চারি করছি, ঘর থেকে রেগে মেগে বেরিয়ে গিয়ে ব্যালকনিতে পায়চারি করছি। আর এই জিনিসটা খুব সিনেম্যাটিক মনে হতে পারে, মনে হবে যে অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করার জন্য বলছি, বাট বিশ্বাস করবে না পারমিতা, ওখানে একটা লাইট, পার্টিকুলার একটা লাইট ব্লিঙ্ক করছিল, হুম, চিচির এরকম করে না, ওই জিনিসটা ব্লিঙ্ক করছে। আমার মাথা গরম, আমি পাইচারি করছি, বিশাল ঘামছি আমি। সাডেনলি মনে হলো যেন মানে একটা মানে দমকা বাতাস হয় না, ঠিক আছে, একটা দমকা বাতাস দিলে একটা ঠান্ডা, মানে আমার মনে হলো যে মানে আমাকে ছুঁয়ে গেল ব্যাপারটা। হুম, আর সঙ্গে সঙ্গে আমি দেখতে পাচ্ছি যে
ব্যালকানির বাঁদিকে হচ্ছে মেন এন্ট্রান্স, মানে বেরিয়ে যাওয়ার এন্ট্রান্স। আমরা গ্রাউন্ড ফ্লোরে ছিলাম। ওখানটায় না একটা মহিলা চট 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 করে হেঁটে চলে গেল, মানে একটা কালো ছায়ার মতো। এক্স্যাক্টলি। মানে মানে ধরো যারা ওই মানে মানে ধরো মেড সার্ভেন্ট যারা হন, তারা তো মানে ধরো একটা পার্টিকুলার মানে ধরো বাসন টাসন মেজে উঠেছেন, ঠিক আছে, এবার ওঠার পর ওনারা যখন যায় না, তখন কাপড়টা তো এলুথেলু হয়ে থাকে। আমার মনে হলো যে ওরকমই এলুথেলু একটা কাপড় পরে কেউ একটা কোকড়ানো চুল, খুব রোগা, এরকম টাইপের একটা ছায়া। আর আমার সামনে যেহেতু লাইটটা মানে চিকচিক করছে, লাইটের অপোজিট দিকে মানে লাইটের ওই দিকটাতে সে ছিল, তো লাইটটা যেহেতু খুব বেশি ব্রাইট, আমি তাকে ছায়ার মতোই দেখতে পেয়েছি। আমি চার 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 করে ওরকম ভাবে চলে গেল। আচ্ছা। আমার না সত্যি কথা বলতে এখন দেখো, এখন না অ্যাকচুয়ালি ভয় লাগে, খুব এক্সট্রিম লেভেলে গেলে ভয় লাগে। এখন ভয়ের থেকে বেশি দুশ্চিন্তা হয়, হ্যাঁ। কারণ আমি তো একা নেই, আমার সাথে আমার বন্ধুরাও রয়েছে। আচ্ছা, আমি তোমাকে দুটো কোশ্চেন করবো। বলো বলো। সেটা হচ্ছে যে ওইটার ভেতরে যেটা ছিল সেটা তো তুমি দেখোনি, না। এখনো অব্দি আমি তোমাকে বলিনি যে কি ছিল, হুম। ঠিক আছে? তুমি যেটা দেখেছো সেটা ভুল দেখোনি, সেটা ঠিক দেখেছো। আর কোথাও কি এটাই কারণ, যেদিন তোমরা ফিরছিলে আমি তোমাদেরকে মানে আমাদের হোটেলে যেটা লজিংটাতে অনেকগুলো রুম অফার করেছিলাম, তোমরা হুম। তাও সে একই রুমে ছিলে? একদম। কারণ সেটার ব্যাপারে আমাকে আসবো আমার পরে, বর আসবো। কিন্তু এটা নিয়ে বললো যে একটা রুমে এত ছোট বেড ওরা কষ্ট করে কেন থাকছে, দুটো রুম খুলে দিচ্ছি, কিন্তু তুমি রাজি হওনি। এক্স্যাক্টলি, মানে দেখো, তুমি তো মানে মানে এক্সটেন্ডেড ফ্যামিলি পুরো, ঠিক আছে, এবার হ্যাঁ। সেখান থেকে দাঁড়িয়ে তুমি আমাদের কমফোর্টেবল যাতে আমরা থাকি, তোমাদের হুম মানে লজে গিয়ে থাকছি তো কমফোর্টেবল ভাবে যাতে হয়, তুমি ইভেন বিরিয়ানিও রেখে দিয়েছিলে, হুম সবটা দেখেছো। বাট নীলাঙ্কুরটাও ভাবছে যে ভাই মানে একটা রুমে এরকম ভাবে কেন থাকবে ওরা, হুম হুম ওটাই ওরও মানে কনসার্ন ছিল। মানে মানে ট্রিপে গিয়ে কি সব টাকা পয়সা উড়িয়ে দিল যে মানে অ্যাফোর্ড করতে হুম পারবে না। হুম ব্যাপারটা সেটা না, ব্যাপারটাতে আসবো, পরে আসবো। বাট আমি দেখলাম যে ওই চচ্চর করে চলে গেল। তারপরে বললাম না যে ভয় লাগেনি, দুশ্চিন্তা হচ্ছিল যে কিছু কি প্রবলেমেটিক ব্যাপারটা। না, ঠিকই আমি দেখেছো, যেটা সোজা দেখেছো। সোজা এগালাম, বাঁ সাইডে দেখছি যে মেন গেটটা তালা দেওয়া, ওখানে কেউ নেই। আমার গাটটা সঙ্গে সঙ্গে ভারী হয়ে গেছে তখন। আমি জাস্ট ব্যাক করলাম, রুমে এলাম, ঠিক আছে, তখন প্রায় 2:30-3টের কাছাকাছি বাজে, কারণ 12:30টায় আমরা ওখানে ঢুকি। হুম ফার্স্টের দিকে কথাবার্তা মানে কমফোর্টেবল হয়ে শুয়েছি, তারপর বিশাল ঝগড়া হচ্ছে, 1-1.5 ঘন্টা ঝগড়া ফগড়া হয়েছে, তারপর আমি বেরিয়েছি 2:30-3টের, আমার টাইম মনে নেই, হুম ওরকম সময়টা ঢুকেছি। ঢুকে বিশ্বাস করবে না, শুয়েছি যখন মাটিতে, আমার অজানা অজানা ভয় লাগছে। আমার মনে হচ্ছে যে ভাই মাটিতে শুনলাম বেকার বেকার, যদি সাপখোপ থাকে, পাকা বিল্ডিং, আমার মনে হচ্ছে সাপখোপ যদি থাকে, আমি যদি পেছন দিকটাতে ঘুরি, আমার ওই যে একটা ভুল মহিলাটাকে হয়েছিল কৌস্তব, সেটা হচ্ছে তুমি যেভাবে আমাকে রাখতে বলেছিলে আমার তোমাকে ওইভাবে দেওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু আমি বেরিয়ে চলে এসেছিলাম ফট ছিল করে, না। আমি যেহেতু বেরিয়ে চলে এসেছিলাম, আমার বর খালি ওটাকেই নিয়ে এসেছে ইটফিট সরিয়ে। এক্স্যাক্টলি। আমার মনে হচ্ছে যে সরি, আমার যাই ওইভাবে হোক, দেওয়া উচিত ছিল। আমি মনে হচ্ছে যে পাশে যদি ঘুরি আমি কাউকে একটা দেখতে পাবো। আমার লিটারালি ওই দিন রাতে ভয় লেগেছিল, ছোটবেলায় যেরকম বাচ্চাদের ভয় লাগে, আমার সেদিন রাতে ওই এক্স্যাক্ট ভয়টা লেগেছিল। আমি তো ভাষায় প্রকাশ করতে পারছি না। সারা রাত আনচান আনচান করেছি, ঘুমোতে পারিনি, ভোর রাতে গিয়ে একটু ঘুমিয়েছিলাম। পরের দিন সকালে আমরা আবার যাত্রা স্টার্ট করি। হুম এবার আমার কানকি থেকে শিলিগুড়িতে যাব। হুম এর পরেও আমাদের সাথে মাল্টিপল টাইম বিভিন্ন ধরনের জিনিসপত্র ঘটেছে। ইভেন নতুন গাড়ি কিনেছি 3-4 দিন পর, যখন আমরা রিটার্ন করছি, বহরমপুরের ওখান দিয়ে রিটার্ন করছি, আমি বারবার বললাম তুমি যে ইভেন আসো, বলছিলে এবং সেটা এমন যে একজন সেটা যে আসোনি সেটার জন্য কিন্তু একটা ঘটনাও ঘটেছে, সেটা আমি এটা বলে নাও তারপরে বলছি। আমি ওটাতে যাচ্ছি, বাট কেন আসেনি আমি বলছি। সেটা হচ্ছে যে নতুন গাড়ি, বুবাইদা 10-12 বছর ধরে ড্রাইভ করছে, এমন একটা রাস্তার মধ্যে আমরা ঢুকে গেছি, মানে ও সোজাই যাচ্ছিল, হুম
রেল গেটের একটা জায়গা রয়েছে বহরমপুর, আমি জানি না এক্স্যাক্টলি কোথায়, আমি চিনি না ওই জায়গাটা। ওর সোজা যাওয়ার কথা, বাট ও রেল গেটে টার্ন নিল। ওর সোজা গেলেই কিন্তু মেন রোড পেয়ে যেত, ও মানে বাঁদিকে রেল গেটের দিকে টার্ন নিল, অনেকটা এলো, তারপর বললো কেন বেকার বেকার আমরা টার্ন নিলাম এখানটায়। একদম রেলগেটটা থেকে ক্রস করে বাদিকটা পথ রাস্তা ভুলে ঢুকে গেছে, যায়। পথ ভুল হলো, ঠিক আছে আমাদের। আমরা গুগল প্রথম ম্যাপে ভুলটা হয়েছে তোমাদের বাইপাস হয়ে বেরিয়ে যাওয়া উচিত ছিল, সেটা না তো বেরিয়ে তোমরা সোজা বহরমপুরের ভেতর দিয়ে ঢুকলে, এবং Exactly. ঢুকলেও যখন আমার বাড়ি এলে না। মানে তুমি বললে না তুমি এসো, আমি বলছি ঠিক আছে জানাচ্ছি, অনেকটা লেট হয়ে গেছে, তুমি বললে হোয়াটসঅ্যাপে চ্যাট রয়েছে, মানে তুমি বললে যে ঠিক আছে আর 1 ঘন্টা লেট হয়ে গেলে কোনো চাপ নেই বা কিছু নেই। এবার এক্স্যাক্টলি। এবার আমরা যখন গুগল ম্যাপ দেখে উঠতে যাচ্ছি, একটা বাইপাসের দিকেই উঠবো, ঠিক আছে, একটা খুব খাড়াই রাস্তা, মানে মেঠো মেঠো টাইপের, মানে ওখানে কোনো পিচ নেই কিছু নেই, এবং ওই রাস্তার মাঝখানে দুটো বড় বড় বোল্ডার রাখা, দুটোর মাঝখান দিয়ে গাড়িটাকে গলি তারপরে যেতে হবে। এবার মানে বড় লম্বা চওড়া গাড়ি, সেডান গাড়ি, ঠিক আছে, তো ওখান দিয়ে গলবে কিনা আমরা বুঝতেও পারছি না, আমরা রিটার্নেও আসতে পারছি না, তখন মারাত্মক লেভেলে বৃষ্টি হচ্ছে ওই সময়টা, ঠিক আছে। আমার একটা জিনিস বলছি, এই জিনিসটা কখনো ফিল হয়নি, কালো আকাশ হয়েছে, জমজম করে বৃষ্টি পড়ছে, ওয়াইপার মানে গাড়ি যে ওয়াইপার, সেই ওয়াইপারটা মানে জলটা এ করছে, আর দুটো বড় বড় বোল্ডার হচ্ছে যেখান দিয়ে আমাদেরকে ক্রস করতে হবে, নয়তো আমরা মেন রোড পাবো না, ব্যাক আপ করতে পারছি না। ওই সময় যে করে হোক বুবাইদা অনেকদিন চালাচ্ছে তো, ও পুরো নিয়ে এগিয়ে গেল। আমরা বুঝতে পেরেছি যে গাড়িটা গলে যাচ্ছে, গাড়িটা গলে যাচ্ছে, এবং সেই সময় আমি কানকির হোটেলে যে মহিলাটাকে দেখেছিলাম ওরকম টাইপের সেম একটা জিনিস, ওয়াইপারটা একবার ওপরে উঠলো, জলটা ক্লিয়ার হলো, আমি দেখতে পাচ্ছি একদম সামনাসামনি ওরকম একটা মহিলা দাঁড়িয়ে রয়েছে। আমরা বেরিয়ে গেলাম, বেরিয়ে যাওয়ার পরে একটা খুব মানে মানে কড়কড় কড়কড় করে একটা আওয়াজ পেলাম। এবার অবভিয়াসলি অনেক বৃষ্টি পড়ছে, আমরা ওখানে দাঁড়াতেও পারবো না, বেরিয়ে গেছে, আমি বুঝতে পেরেছি গন্ডগোল রয়েছে বা কিছু রয়েছে, আমরা পুরো টান টান বেরিয়ে এসেছি ওখান থেকে। মানে ওখান থেকে যে বেরিয়েছি পারমিতা, কৃষ্ণনগরের আগে আমরা থামিনি। ছবিটা আমাকে কৃষ্ণনগরের পাঠিয়েছিলে। বেশিরভাগ ছবিটা ছবিটা মানে যে আমাকে গাড়ি সেল করেছিল যে দাদাটা, তাকে পাঠানো, আর যারা যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম দেখেছে দেখেছে পুরো লাল গাড়ি ওখানে, মানে না না, যেটা একটা জিনিসটা হয়েছে ওই ছবিটাও আমাকে পাঠিয়েছিলে, তুমি ভুলে যাচ্ছ হয়তো। কোনটা বলো তো, ওই স্ক্র্যাচের? মানে আমি যেটা কৃষ্ণনগরে উঠে, আমি আমাদের অডিয়েন্সের জন্য বলছি, কৃষ্ণনগরে উঠে আমি যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে গাড়িতে একটা লম্বা স্ক্র্যাচ। বিশ্বাস বিশ্বাস মানে বিশ্বাস করো পারমিতা, নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে তো আমি, ঠিক আছে, আজ মানে 2019 থেকে এইসব নিয়ে কাজ করছি, 2019 একটা প্যারানর্মাল অ্যাক্টিভিটির ব্যাপার করেছে, 6 বছর লেগে গেছে পরিশ্রম করে এই জায়গাটাতে এসেছি। বাবা মার স্বপ্ন ছিল একটা গাড়ির, সেটার জন্য গাড়ি কিনেছে, আমার প্ল্যানও ছিল না কিনবো। যখন দেখলাম না ওরকম একটা স্ক্র্যাচ পড়ে গেছে, মানে বুকটা ফেটে গেছিল, নতুন গাড়ি তারপর। ঠিকই। আমি বুঝতে পেরে গেছিলাম যে তুমি যে জিনিসটা দিয়েছো সেই জিনিসটাতে কিছু প্রবলেম রয়েছে, জিনিসটাকে ডিস্ট্রয় করা প্রয়োজন। বৃষ্টি পড়ছে, সবকিছু রয়েছে, আমরা খাওয়া দাওয়া খেতে ঢুকেছিলাম, কৃষ্ণনগর থেকে মায়াপুরের দিকে এগোচ্ছি, ভালো করেছো, ঠিক আছে। যেটা করেছো। ওই পার্টিকুলার জায়গায় বৃষ্টিটা একটু কমেছে, পুরো যে জিনিসটা রয়েছে না, ঠিক আছে, আমার গাড়িতে একটু হালকা পেট্রোল ছিল, মানে একটা মানে জারের মধ্যে পেট্রোলটা থাকারও একটা কারণ ছিল, প্রথম দিন গাড়ি কিনে বেরিয়েছিলাম, রিজার্ভে ছিল, গাড়িতে তেল শেষ হয়ে গেছিল প্রথম দিন একদম, তো আমার ফ্ল্যাটের কাছে এসেই শেষ হয়েছিল, তো আমরা বাইক নিয়ে পেট্রোল কিনতে গেছিলাম, 5 লিটার পেট্রোল কিনে গাড়িতে ভরে আবার পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোল ভরিয়েছিলাম, তো ওখান থেকে কিছুটা পেট্রোল বেঁচেছিল, ঠিক আছে, 4.5 লিটার মতো ভরেছিলাম, কারণ বাকিটা মনে হয়েছিল যে অতটা লাগবে না, তো রেখে দিয়েছিলাম ইমার্জেন্সি পারপাসে। ওই যে পার্টিকুলার পেট্রোল ছিল, পেট্রোল ঢেলেছি ওই জিনিসটাতে, লাইটার দিয়ে সাইডে ধরিয়েছি, দাউ দাউ করে জিনিসটা জ্বলেছে, ওইটুকু জিনিস, ঠিক আছে, এত কালো ধোঁয়া বেরিয়েছে ওটা থেকে, বিশ্বাস করবে না,
ইভেন জিনিসটা যখন পুরো জ্বলে পুরো ছাই হয়ে গেল, তারপর আমার মনে হলো যে আমার গাটার মধ্যে যে ভারী ভাব ছিল বা যাই ছিল ওটা কমলো। আমার বন্ধুরা জিজ্ঞেস করছে কি করছিস ভাই, আর এরকম ভাবে পেট্রোল দিয়ে একটা জায়গাতে আগুন জ্বালাচ্ছি, এই জিনিসটাও তো ঠিক নয়। হুম। মানে আমার যে পুলিশ বন্ধুরা ছিল বলে কি করছিস এসব, ওরাও, আমি তখন অন দ্য ওয়ে আমি ওদেরকে কোনো কিছু বলিনি। আমরা বাড়ি ফেরার পর ব্যাপার স্যাপারগুলোকে জানাই বা সবাইকে জানানো হয়। না, সবাই তো ইনস্ট্যান্ট ভয় পেয়েছে তো না, দেখো ভয় তো আমারও কাজ করেছে। আর একটা জিনিস কৌস্তব, এটা থেকে একটা মিল তুমি পাচ্ছ, আমার ননদ একটা ঘটনা শেয়ার করেছিল তোমাকে, রিয়েল ছবি। হ্যাঁ 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 হ্যাঁ, অনামি। অনামি, ওই ঘটনাটা তো মনে করে দেখো, যখন ছবিটা জ্বালানো হয়েছিল তখন এইভাবেই কিন্তু আগুন লেগেছিল এবং ছাইটা নিমেষে মানে ধোঁয়ার মতো উড়ে যায়। ভেবে দেখো। একদম একদম। হঠাৎ করে তুমি বললে না, আমার হঠাৎ করে মাথায় স্ট্রাইক করলো। তবে খুব ভালো করেছো যেটা করেছো, কেননা আহ, এতটা নেগেটিভ জিনিস, মানে আজকে পডকাস্টটা করাও ঠিক হচ্ছে কিনা জানি না, তবে আহ, হয়তো আমাদের আরো বেশি ক্ষতি হয়ে যেতে পারতো। আমার ওদিনের পর কি মনে হয়েছিল জানো তো, আমরা খুব বেশি ক্যাজুয়াল। মানে হুম। আমি এই ফিল্ডে আছি, স্পিরিচুয়াল হেল্পের যে ব্যাপারটা আমি হয়তো আগে এরকম ভাবে ডাইরেক্টলি ইউটিউবে বলতাম না। আগের বছর থেকে হয়তো স্টার্ট করেছি মানুষজন যাতে হুম। এইসব দিক থেকে অ্যাটলিস্ট মুক্তি পায়। আহ, আমি 2019 থেকে এইসবের মধ্যে ইনভলভড, হুম। সাধনা বলো বা যাই বলো এইসবের মধ্যে ইনভলভ, কখনো অবভিয়াসলি প্রয়োজন হয়নি প্রকাশ করিনি। আর এইসব ইন্টারেস্টের জন্যই কিন্তু এইসব মানে মানুষের লাইফে যে ঘটনাগুলো রয়েছে সেগুলোকে তুলে ধরি। অন্য হুম। টাইপেরও কন্টেন্ট বানাতে পারতাম, বাট আমি এইগুলোকেই তুলে ধরি, এইগুলোই আমার ইন্টারেস্টের জায়গা। না, সেখান এই থেকে দাঁড়িয়ে আমার ঘটনাটা দেখো, আজকের ঘটনাটা যে শেয়ার করা হচ্ছে, এটা একটা জিনিস বলবো যে এর উৎপত্তি স্থল আমরা জানি না। আহ, এবং যা নেগেটিভিটি ঘটেছে তাতে আহ, যদি তারা শুনে থাকেন তাহলে দয়া করে একবার কন্ট্যাক্ট করবেন, আর একবার। কেননা এক্স্যাক্টলি তাদের তো কন্ট্যাক্ট পাওয়া গেল না। আমি কিন্তু 2-3 বার ফোন করেছিলাম, প্রস্তাব নাম্বারটা কিন্তু নট রিচেবল ছিল। এবং তারা এক্স্যাক্টলি যেই হন, তারা যে এরকম একটা জিনিস একজনকে পাঠিয়ে দিলেন, তারা যেখানে নিজেরা জানে যে এটাতে কতটা ভুক্তভোগী তারা হয়েছে, এবং তারপরে এরকম ভাবে পাঠিয়ে দিল জিনিসটা, এটাও ইটসেলফ তাদের উচিত হয়নি। এবার তো ওরা প্যানিক তারা, করে গেছে ব্যাপারটা। ওরা ওরা হয়তো প্যানিক করে পাঠিয়েছে, কিন্তু আলটিমেটলি ওদের তো কোনো আর হেল্প হলো না। ওদের কি কোনো হেল্প আলটিমেটলি হলো? আলটিমেটলি আসল জিনিসটাই ওরা পাঠায় দিই, হ্যাঁ, হ্যাঁ। যে না, জিনিসটা ওটা তো নেই, ঘটেছে। ওটা নেই তো, ওটা নেই তো। কিন্তু এইটার যদি যাই হোক, এইটার যদি ছোঁয়াটাই এত বেশি হয়, তাহলে আসল জিনিসটা তো ভয়ঙ্কর, এবং একদমই ভয়ঙ্করের তাই, সাথে সাথে অনেক বেশি মানে ইনলিগাল। ভাগ্যিস একদম পাঠায়নি। আজকে আমার মানে আমার ব্যবসা বন্ধ হয়ে যেত, তোমার চ্যানেল বন্ধ হয়ে যেত। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আর তো যাই হোক। জিনিসটা পাঠিয়েছো সেটা হচ্ছে মানে অ্যাটলিস্ট মানে একটা সতর্কবাণী থাকে সেই জিনিসপত্র, মানে হুম, তোমাকে হুম, যদি হুম। জানিয়েও দিত একটা জায়গা থেকে দাঁড়িয়ে, তুমি তো আভাস পেয়েছো তোমাদের সাথে, মানে ভগবান করেছে, ভগবান রক্ষা করেছে যে তোমাদের সাথে এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা রয়েছে। ঠিক আছে, হুম। তোমাদের সাথে বেশি কিছু হয়নি, বাট আমরা যেগুলো ফিল একদম। করেছি, আমাদের সাথে যে জিনিসপত্রগুলো হয়েছে, কি ইভেন আমরা নর্থ বেঙ্গলে গেছি, আমি ছবি টবিও ছেড়েছি ইনস্টাগ্রামে, আহ, ওখানেও বিভিন্ন ধরনের জিনিসপত্র ঘটেছে। হুম। মানে আমি একদম নাম নিয়ে বলতে পারবো না, আমরা একটা হোমস্টেতে ছিলাম, ঠিক আছে, খুব ফেমাস, সেখানে যারা ফেমাস, ছবি এবং দেখেছে সেখানে সবাই চেনে। জিজ্ঞাসাও করেছে, নাম জিজ্ঞাসা করেছে, আমি হুম। নামও বলেছি। আমি তো ইনিশিয়ালি কি ভেবেছিলাম, কানকির যে হোটেলটা ছিল সেই হোটেলটাতে প্রবলেম, না, হোটেলটা হন্টেড। তুমি যদি সেই বাট দিনই আমাকে শেয়ার করতে না যেটা দেখেছো, আমি তোমাকে সেই দিনই বলতাম যে এটা ওটার জন্যই দেখেছো, তাহলে আর হয়তো তুমি পুরো এতটা রাস্তা ওটা ক্যারি করতে না। পুরো ট্রিপটা আমরা ওই জিনিসটা নিজেদের সাথেই রেখেছিলাম, আমার সাথে হুম। রেখেছিলাম। আমি আমাকে নিয়ে ভাবছিলাম, বাট আমার সাথে তো আরো 3 জন ছিল, তাদেরও তো কিছু একটা হতে হুম। পারত। একদমই তাই। যাই হোক, আমরা তো যেটা ছিল মেন ভেতরে ঘটনাতে সেটা আসি। আমি একটু বলি, হ্যাঁ, হ্যাঁ, যে ভেতরে কি ছিল। তো যাই হোক, যা হয়ে গেছে হয়ে গেছে। তাও অ্যাকচুয়ালি কি বলতো, এই যে সবাই বলতো না আগে চ্যানেলে এসে যে
দেহবন্ধন করা, হ্যান করা, ত্যান করা, এগুলোর ইম্পর্টেন্সটা হয়তো বোঝা যাচ্ছে এখন। কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে আমাকে আর আমি একটা এখানে একটা কথা বলছি, আমি যাচ্ছি ঘটনাতে। আমি তো ইনিশিয়ালি বুঝতে পারিনি বা ফিল হয়েছে যে এই জিনিসটার জন্য প্রবলেমটা এতটা লেভেলে বেড়ে যাবে, এই জিনিসটা তো বুঝতে পারিনি। ভেবেছিলাম যে জিনিসটাতে প্রবলেম আছে, আমি জিনিসপত্র করে দিয়েছি যা কাজ করার, যন্ত্রাম ফন্ত্রাম রয়েছে, হ্যান ত্যান রয়েছে, হুম, কারণ প্লাস্টিকে মুড়িয়ে রাখতে বলেছিল। যাই হোক, হুম। তবে কি জানো যন্ত্রাংশ। তো, তুমি তো পরের কথা বলছো। আমি প্রথম দিন কিন্তু আমার বরের কথাটা ইগনোর করি এবং তারপরে সেটা পজিটিভ দিক নিই। কিন্তু আমি সেকেন্ড দিন বুঝে গেছিলাম যে কেন এটা হচ্ছে, কারণ আমি তো ওটা পড়েছি। রাইট, রাইট। আর আমারও ব্যাপারটা মানে আমি একদম অনেস্টলি বলছি, আমাদেরও তো ভুল হয়, ঠিক আছে, সবসময় তো ভগবান নেই সব ঠিক করব। আমারও মানে জিনিসটাতে কিছু একটা ট্রিটমেন্ট করে তারপর নিজের সাথে রাখা উচিত ছিল, হ্যাঁ, বা হ্যাঁ। ফার্স্টেই ফেলে দেওয়া উচিত ছিল। আমি হুম, হুম, ইনিশিয়ালি বুঝতে পারিনি যে এটার জন্যই এত কিছু হচ্ছে। আমি ভেবেছিলাম মানে হোটেলটা হন্টেড, বাট হুম, সেটা ছিল হুম, না। বাট কৃষ্ণনগর অবধি যখন গেছি আর তোমাদের বহরমপুরে যখন ওই ব্যাপারটা ঘটলো, আমি বুঝে হুম। গেছিলাম এটার জন্যই হয়েছে। না, এটা যাই তুমি হোক, হ্যাঁ। আমাকে আগে বললে আমি আগে বলে দিতাম। যাই হোক, এবার বলি যে ঘটনাটাতে আসি। হুম, হুম। সেটা হচ্ছে একটা লেটার পাই। লেটার ছিল, ঠিক আচ্ছা। আছে, হুম, একটা লেটার হুম, ছিল। তুমি তো জানোই, কেননা তুমি হাতে নিয়েছিলে, খামে ভরা ছিল যদিও, কিন্তু একটা একগুচ্ছ কাগজ ছিল। সেটা একটা হুম, হাতে লেখা চিঠি। হুম, এবার চিঠিতে কি ছিল সেটা হুম, হচ্ছে, আহ, বলতেও কেমন অদ্ভুত লাগছে, মানে কি থেকে বললে কিভাবে কি কেস খেয়ে যেতে পারি সেটাও একবার মাথায় আসছে। তাও বলছি যে হুম, আমাদের পশ্চিমবঙ্গে অনেকগুলো বর্ডার আছে। হুম, মুর্শিদাবাদে আছে, লালগোলা বর্ডার আছে, এদিকে নদিয়াতে আছে, মালদাতে আছে। তো হুম। এই ঘটনাটাতে যে লিখেছে তিনি তৃতীয় নাম্বার ভিকটিম। ওকে। চিঠিটা আমায় যে করেছেন তিনি তৃতীয় নাম্বার ভিকটিম। হুম, হুম, হুম। ঠিক আছে, ঘটনাটার সূত্রপাত যেখান থেকে, কিন্তু তৃতীয় নাম্বার কিন্তু দেখতে গেলে ভিকটিমের দিক থেকে, কিন্তু ঘটনাটার সূত্রপাত কিন্তু তার হাজবেন্ডকে দিয়ে। তো আচ্ছা। বর্ডার এরিয়াতে উনি একটা সরকারি পোস্টে আছেন। নানান রকম সরকারি পোস্ট বর্ডার এরিয়াতে তো নিযুক্ত থাকে। হুম, তো তার মধ্যে একটি সরকারি পোস্টে উনি আছেন। এবং আমরা কম বেশি সবাই, মানে এটা একটা ওপেন সিক্রেট, সবাই জানি যে বর্ডার এরিয়া থেকে কিন্তু অনেক কিছু স্মাগলিং হয়, হুম, পাচার হয়। এবার সেখানে ওদের কাছে একটা গোপন সূত্রে খবর আসে যে একটা জিনিস স্মাগলিং হচ্ছে, এবং সব থেকে ভয়ঙ্কর জিনিস যেটা স্মাগলিং হলে সব থেকে বেশি নাকি শুনেছি প্রবলেম, সেটা হচ্ছে রস বা ইট, যেগুলো হয় মানে হুম, বিস্কিট ধরনের যেগুলো, হুম, এগুলো হুম, নাকি হুম, হুম। স্মাগলিং হয় এবং এইগুলোতে নাকি অনেকে ইনভলভ থাকে। হ্যাঁ। এবং Okay. মানে যে সমস্ত এমপ্লয়িরা ওখানে বর্ডার সুরক্ষাতে থাকে বা সেই এরিয়াতে থাকে, মানে অ্যাজ আমাদের পুলিশ বলো বা বিএসএফ বলো, এরাও কিন্তু এই স্মাগলিং গুলো ধরলে তাদেরও কিন্তু খুব রিস্ক থাকে, কারণ হুম, অনেক হুম, অনেকে ইনভলভ এর সাথে। ইভেন হুম, ওখানকার কিছু লোক এত ডেঞ্জারাস হয় যে মেরেও ফেলতে দুবার ভাবে না ধরা হুম, পড়ার সময়। হ্যাঁ। তো সেখান থেকে ওরা একটা খবর পায় যে একটা বাড়িতে চালের গাদা হয় না, যেখানে চাল মানে এরকম চোঙের মতো হয়, চালের গাদা থাকে যার মধ্যে চাল ভরা থাকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। গ্রামের বাড়িতে হয় ওগুলো, চালের গাদা বলে, ধানের গাদা বলে। তো ধানের গাদার তলায় কিছু একটা আছে, এটা একটা ইনফরমেশন লিক হয়। এবং সেখানে ওরা যায়, ওখানে গিয়ে ওরা সার্চ করে চুপি চুপি রাত্রেবেলা। হুম, হুম। তো রাত্রেবেলায় ওরা ওখানে সার্চ করে একদম ওখানে রাখা একটা বস্তার মধ্যে মোড়া কিলোখানেক একটা, ওকে। হ্যাঁ। এবার ওই দিন ওইখানে যিনি সিনিয়র ছিলেন সে কোনো কারণে লিভে ছিলেন। তো হুম, আমাকে যে লিখছিলেন তার হাজবেন্ড ওটা পায়, হুম, হুম, এবং তার সিনিয়রকে সে যথারীতি ফোন করে যে স্যার, এরম খবর ছিল, ইনফরমেশন ছিল, এটা আমি পেয়েছি। হুম, হুম, এবার দেখো, ক্রেডিট নিতে তো কেউ ছাড়ে না। আমার যেটা মনে হয়েছে, মানে হুম, হুম, প্রথম দিকে এটাই আমার মনে হয়েছিল পড়ে,
তো উনি ওনাকে বারণ করে যে এটা ইমিডিয়েট মানে খাতায় কলমে ওঠাবে না, আমি যাই তারপর ওঠাবে। আচ্ছা। হ্যাঁ, এবং সেই লোকটি ওটাকে না উঠিয়ে বাড়ি নিয়ে যায়। বাড়ি নিয়ে গিয়ে পরের দিন যখন ওনার সিনিয়র ঢোকেন, ওনার সিনিয়রের হাতে হ্যান্ড ওভার করে দেয়। ওকে। এবার হিসেব মতো কি হওয়া উচিত, যে ওটা সরকারি দপ্তরে যাবে, খাতায় কলমে উঠবে এবং সেটা সরকারের কাছে চলে যাবে, হুম হুম। তাই তো? কিন্তু একদম। ওটা সরকারের কাছে যায়নি। হুম। সেটা কোথায় যায়? ওই সিনিয়রের বাড়ি। ওকে। এবার যেগুলো আমি তোমাকে বলবো সেগুলো সব ওই যে আমাকে চিঠিটা লিখেছিল, হয় ওই মহিলা বা তার হাজবেন্ড, যেই লিখেছিল তিনি বলছেন। হুম। ওনার বাড়িতে তো উনি নিয়ে যান জিনিসটা, হয়তো কোথাও ভেবেছিল হাপিস করে দেবে বা এরকম কিছু একটা, এবং সেটা নিয়ে যাওয়ার পরে ওর বাড়িতে নানান রকম জিনিস শুরু হয়, কিন্তু এটা কেউ এক্সপেক্ট করেনি যে ওটার জন্যই হচ্ছে। আচ্ছা। প্রথম যেটা ঘটনাটা ঘটে, ওনার সিনিয়র নিয়ে যাওয়ার পর তো হয়তো খুব খুশিই ছিল, 1 কিলো খানেকের সোনা মানে বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার আজকের ডেটে যা রেট চলছে। যদিও এই ঘটনাটা আজকের নয়, ঘটনাটার সালও বলা ছিল, ঘটনাটা বেশ বছর 2 আগেকার ঘটনা। হুম। ঠিক আছে, ওনার বাড়িতে ওটা থাকে। উনি প্রথম যেটা দেখতে শুরু করেন সেটা হচ্ছে যেটা তুমি দেখেছিলে দোস্ত। সিরিয়াসলি? হ্যাঁ, তুমি ওটা পড়োনি তাই তুমি জানো না। ইভেন তুমি যদি, আমি বারবার এর জন্য বলছি, তুমি যদি আমাকে বলতে যে এটাই দেখেছো তাহলে আমি বলে দিতাম যে ওটার জন্যই দেখেছো। এগো, তারপর? তো এটা যখন ও প্রথম দিন দেখে, সেদিন ওই লোকটি অন্য একটা জায়গায় ছিল যেখানে উনি ভাবেন যে আচ্ছা কেউ গেছে। পরের হুম দিন থেকে ওনার বাড়িতে এই জিনিসটা দেখতে শুরু করেন উনি, কিন্তু যে সময়টা উনি দেখতেন সেই সময়টা জেনারেলি উনি মদ্যপ অবস্থায় থাকতেন বলে কোথাও নিজের হ্যালোসিনেশন ভেবে চালিয়ে দিচ্ছিলেন। ওনার ওয়াইফ বছর 50-এর, ওনার ওয়াইফের মধ্যে কিছু চেঞ্জেস দেখতে পাই হঠাৎ করে। সেটা হচ্ছে, যেটা যেভাবে আমাকে লিখেছে, যে ওনার ওয়াইফ হেঁটে যখন আসতেন, হুম, ওনার কাছে হুম এই জিনিসটা নিয়ে যাওয়ার পর থেকে ওনার ওয়াইফের একটা ফুট স্টেপ হয়, তো তুমি হুম দেখবে আমরা যখন হাঁটি আমাদের একটা ফুট স্টেপ হয়, পা হুম পড়ে, হুম হুম। কিন্তু ওনার ওয়াইফের সেই ফুট স্টেপটা বোঝা যাওয়া বন্ধ হয়ে গেল। মানে? মানে হচ্ছে, যদি আমি হাঁটি, আমার তো হাত পা বা কোমরের কিছুটা অংশ বা পায়ের কিছু একটা অংশ একটু নড়বে, আমি একটু একটু তো মানুষ দুলবে। সেই ভূতের সিনেমায় যেমন ভাসমান দেখায় না, উড়ে চলে আসছে, ওনার হুম হুম। ওয়াইফ হাঁটা চলা করতো, তো সেই জিনিসটা মনে হতো, এবং সেটা কিন্তু মানে ওনারা কেউ খেয়াল করেননি। আমি একটা কথা বলছি, ধরো আমার মা হুম এলো বা আমার বাবা এলো, হুম কলিং বেল বাজলো বা কিছু কে করলো বা আমার দরজায় নক হুম করলো, একটা প্যাটার্ন হুম থাকে, তো আমরা বুঝতে পারি আমাদের কাছের লোক, ইভেন কে এসছে, মানে হুম সেটা হুম ফুটস্টেপের আওয়াজ বলো বা যাই বলো সেখান থেকে বোঝা যায়। তুমি কি সেই কিন্তু ওনার, আওয়াজের কথা বলছো? না আওয়াজের কথা বলছি না আমি, মানে পায়ের যে মুভমেন্টটা হয় না একটা ন্যাচারাল মানুষের হাঁটলে, হুম সেখানে হুম তো হুম। এমন হতে পারে না যে মুভমেন্টটা ওই রোলার কোস্টারের মধ্যে দিয়ে, মানে ওই স্কেটিং বোর্ডের মধ্যে দিয়ে আসছে। কিন্তু ধরো একটা আচ্ছা। মানুষকে স্কেটিং বোর্ডে দিলে যেরকম হয়, মানে তার পায়ের কোনো মুভমেন্ট নেই কিন্তু সে আসছে। ওকে। ওকে। এবার এটা খেয়াল কিন্তু ওনারা প্রথমে করেননি, ইভেন যার সাথে এই ঘটনাটা ঘটছে সেও খেয়াল করেনি। ঘটনাচক্রে যিনি চিঠিটা লিখেছেন তিনি একদিন ওখানে যান, এবং হঠাৎ করে এটা দেখে ওরা খুব অবাক লাগে, এবং ওনার বক্তব্য অনুযায়ী উনি ওনার হাজবেন্ডের সাথে, মানে ওই যে মহিলা, সেই মহিলা ওর হাজবেন্ডের সাথে একদিন ইয়ার্কি ঠাট্টাও মারে যে বৌদি একদম ভাসমান বৌদি, বৌদি যে হাঁটাচলা করছে বোঝা যায় না। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তো এবং এখানে উনি যা ডিটেল লিখেছিলেন আমি দুপুরবেলা থেকে বিকেল অবধি পড়েছি, আমার নিজেও আমি এত ডিটেল মনে করে বলতে পারবো কিনা তাও সন্দেহ লাগছে।
ওকে। ঠিক আছে, এবং তারপর থেকে যেটা শুরু হয় যে লোকটার মতো ওই মহিলাকে মানে একটা হ্যালুসিনেট করতে শুরু করে, এবং ওর বউয়ের মধ্যে এই চেঞ্জেস গুলো আসে। ওদের একটা বাচ্চা ছিল, যে বাচ্চাটা সম্ভবত বাইরে কোথাও পড়ে। বাচ্চাটা বাড়ি আসার পর থেকে প্রথমে হচ্ছে অসুস্থ হয়। হ্যাঁ, এবার ওর বাচ্চাটা হঠাৎ করে, এবং বাচ্চা বলতে মানে খুব বাচ্চা কিন্তু নয়, মানে টিনেজার আচ্ছা। বাচ্চা ওর মাকে বলে যে মা, কিছু কি সমস্যা হচ্ছে? তখন ওর মা বলে কেন? তখন ওরা বলে যে মানে ছেলেটি বলে, বাচ্চাটি যেটা আছে ওদের ওদের পুত্র সন্তান, সে বলে যে মা, তুমি হাঁটছো, তোমার কোনো ফুটস্টেপ কেন বোঝা যাচ্ছে না? এটা খুব তখন উইয়ার্ড কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, তোমার কোনো ফুটস্টেপ কেন বোঝা যাচ্ছে না? মানে যদি কেউ নিজের হাঁটুটাকে বেন্ড না করে হাঁটে, হুম, 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 তখনই এরকমটা মনে হতে পারে। হুম, হুম, ওকে, এরকমটা কি? হ্যাঁ, 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 হ্যাঁ। মানে আমি বলতে চাইছি তোমাকে, ধরো তুমি হাঁটছো, তোমার পায়ের তলায় একটা সরু কিছু চাকা লাগানো আছে, ইনভিজিবল। খুব ক্রিপি জিনিসটা। মানে এরকম কিছু দেখিনি, কিন্তু এরকম কিছু দেখলে কেমন লাগবে সেটা হয়তো ইমাজিন করতে পারছি। এবং সেটাতে যেটা ঘটনাটা ঘটে, যখন বাচ্চাটা বলে, ওর মা খুব অদ্ভুত ভাবে রিয়াক্ট করে যে কেন, কি বলছিস সেটা ভুলভাল। তখন ছেলেটি একটি ভিডিও করে যে আচ্ছা। তুমি হেঁটে আসো, আমি ভিডিও করছি। এবং ভিডিওতে দেখে ওর ওয়াইফ দেখে নিজেই চমকে যায় যে আমি এইভাবে কিভাবে আসছি। ওকে। হলো, এরপর থেকে প্রায় ধরে নাও তুমি, আমি তোমাকে আরো দিন 10-15 ঘটনা বলছি পরের। বাচ্চাটি ওই সেম জিনিস দেখতে শুরু করে যেটি ওর বাবা দেখতো। ইভেন যেটা আমিও দেখেছি। হ্যাঁ, এবং তারপরে বাচ্চাটা ভয় পেতে শুরু করে। হয়েছে, হুম হুম বাচ্চাটার কাছে মায়ের ভিডিও ছিল। হুম ওই ভিডিও বাচ্চাটা বাবাকে দেখায়, এবং হুম বাবাকে যখন ও শেয়ার করে যে বাবা, আমি এরকম কিছু একটা দেখছি, তখন ওর বাবা ভাবে যে ওর বাবা হ্যালুসিনেট করছে না। হুম হুম ইন বিটুইন হয় হচ্ছে ওর বাবা একজনের সাথে কন্ট্যাক্ট করে, যিনি হচ্ছেন একজন প্রফেসর। তিনি এই তন্ত্র, এই সবগুলো নিয়ে একটু জ্ঞান ট্যান রাখেন হয়তো, তার সাথে কন্ট্যাক্ট হুম। করা হয়। যেদিন কন্ট্যাক্ট করা হয় তার পরের দিন বাচ্চাটা আত্মহত্যা করে। কি বলছো? কি বলছো? হুম, হুম। তারপর? তারপর বাচ্চাটা কি হলো? আত্মহত্যা বাচ্চাটা আত্মহত্যা করেছে তার মায়ের একটা শাড়ি দিয়ে, ফ্যানের সাথে। হুম হুম এবং বাচ্চাটা আত্মহত্যা করার সময় একটা নিজের শাড়ি জড়িয়েছিল। তুমি তো ছেলে বললে। হ্যাঁ, একটা শাড়ি পরেছিল, যেটার আঁচলটা কোমরে নিয়ে গিয়ে গুজে দিয়েছিল, এবং প্রপার শাড়ি পরেছিল। ওকে। এটা হওয়ার পরেও কিন্তু ওরা বুঝতে পারেনি যে জিনিসটা কেন হচ্ছে। প্রফেসর ভদ্রলোক কিছু বলেননি? না, না, তো এরকম একটা ইনসিডেন্ট হয়ে গেছে, আর কোথায় এসছেন উনি? তারপর? তারপরে যেটা হতে শুরু করে, খুব অদ্ভুত জিনিস, বাচ্চাটার কাজ টাজ হয়ে যায়, এবং কাজ করার পরে সবার তো একটা প্যাটার্ন থাকে জিনিসপত্রের। এবং সেই সময় কিন্তু যিনি চিঠিটা আমাকে লিখেছেন তিনিও গেছিলেন, যেহেতু এরকম একটা ইনসিডেন্ট ঘটে গেছে। তারা দেখছে যে ওনার ওয়াইফের, না দেখো, একটা তো বিশাল শখ, একমাত্র পুত্র সন্তান, সে নেই, কিন্তু সবার একটা ধরন থাকে জামা কাপড়ের, সবকিছুর। আস্তে আস্তে ওনার ওয়াইফের পোশাক পরার যে ধরনটা, সেটা এনার মতো হয়ে যায়, যাকে তুমি সেম পোশাকে দেখেছো, যাকে ওনার হাজবেন্ড দেখতো, এবং যাকে ওই বাচ্চাটাও দেখেছে। মানে ওই কাজ করার, মানে হুম, মহিলার হুম, মতো হুম, হুম, হুম। আলু তালু। হ্যাঁ, হ্যাঁ। মানে বিশ্বাস করবে এ- না, ফ্র্যাকশন অফ সেকেন্ড দেখেছি তো, বাট স্টিল মাথার মধ্যে গেঁথে গেছে ব্যাপারটা। হুম।
বলো, তুমি শুনছি তো। নিজেও এবার রিলেট করতে পারছো তুমি কেন দেখেছো। মানে জানো তো অবশ্যই, এতক্ষণে বুঝেই গেছো, কিন্তু এক্সাক্ট ওইটাকে কেন দেখেছো। এটা যে কত বড় একটা হুম। বিপদ হতে পারতো কৌস্তব, তোমার জন্যই বা আমার জন্য, মানে ভগবান জানে। ভগবান আছেন, তাই জন্য সেরকম কিছু হয়নি। হয়নি, একদমই একদমই। হুম। তো উম, ওনার ওয়াইফ ওরকম ভাবে পোশাক পরতে শুরু করেন, এবং সেখানে সবাই প্রথম দিকে এটাই ভাবে যে এত বড় একটা শোক, সেখানে আর ওনার মানসিক পরিস্থিতি বা শারীরিক পরিস্থিতি কিভাবে ফিটফাট থাকার কথা হয়, মানে উচিতই নয়, তো সেই অনুযায়ী হয়তো এরকম চেঞ্জেস এসছে। হুম। হুম। কিন্তু ওই যে প্রফেসর যাকে ডেকেছিলেন, তিনি কিন্তু উইদাউট নোটিস ওনার বাড়ি ভিজিট করেন একদিন। কেন, সেটা উনিও জানেন না, কেউ জানেন না। এবং ওনার Okay. বাড়িতে আসার পরে উনি নাকি কিছু চার্ট রিড করেন, যেটা আমি প্রথম শুনছি, আমি জানি না। কিছু হুম। চার্ট রিড করে উনি কিছু কেতুর কিছু একটা প্রভাব দেখে, বা কেতুর কিছু একটা প্লেসমেন্ট দেখে। তুমি ভালো বলতে পারবে এটা। আমার মনে হয় তোমাকে আমার জিজ্ঞেস করা উচিত যে এরকম কিছু ভাবে কি দেখা যায়। মানে কার চার্ট টুইট করছো? বাড়ির তো চার্ট টুইট ওই করতে পারবে না। না, হাজবেন্ডের, ওনার হাজবেন্ডের। আহ, দেখো, কেতুর প্লেসমেন্টের ব্যাপার মানে লিখেছেন ওটা, মানে চিঠিতে ছিল ওটা। হ্যাঁ 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 হ্যাঁ। মেনলি লগ্নটা ডিপেন্ড করে, এবং 5th এবং 11th হাউসে যদি থাকে কেতু, মানে কেতুর ব্যাপারে একটা ডায়লগ আছে আমাদের ফিল্ডে, যার সহায় কেতু সে বাঁধে অন্যের ধনে সেতু। ঠিক আছে? মানে আচ্ছা পরের ধনে বড়লোক হওয়ার একটা টেন্ডেন্সি, এই ব্যাপারটা আচ্ছা শো করে, বাট সেখানে প্লেসমেন্ট, ডিগ্রি অনেক কিছু ম্যাটার করে। তো না দেখলে আচ্ছা। এরকম ভাবে বলা পসিবল না, বাট এটার একটা না, লিঙ্ক তাহলে রয়েছে। লোকটা ঠিকই বলেছে। কেন আমি বলি তোমাকে, মানে আমাকে এক্স্যাক্টলি তো এটাই লিখেছিলেন যে যিনি এসেছিলেন উনি কেতুর কিছু একটা দেখে ওনাদেরকে জিজ্ঞাসা করেন যে তোমরা কি কিছু পেয়েছো। আচ্ছা। হুম। এই যে তুমি যে কথাটা বললে, পরের ধনে কিছু একটা, আচ্ছা। দিয়ে তখন ওর হাজবেন্ডের মাথায় স্ট্রাইক করে যে কিছু পেয়েছো বলতে কি, তো বলছে যেটা তোমার থেকে বিলং করে না, অন্য কাউরির এমন কিছু পেয়েছো যেটা বাড়ি এনেছো। হুম। হুম। এবং তখন ওনার ওয়াইফ অঝরে কাঁদতে লাগে এবং বলে যে হ্যাঁ, এরম একটা জিনিস আমাদের বাড়িতে আছে। হুম। 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 এবং এটা কিন্তু এই ইনসিডেন্টটা হয়ে যাওয়ার, মানে এই জিনিসটা নিয়ে আসার প্রায় মাসখানেক বাদের কথা বলছি আমি। আচ্ছা। মানে মাসখানেক ধরে কিন্তু ওনার হাজবেন্ড ওই জিনিসটা দেখেছে, মাসখানেক ধরে কিন্তু ওর ওয়াইফের হাঁটা চলার ওই চেঞ্জেসটা এসছে, তারপরে ওর বাচ্চা এসছে, বাচ্চাটা নেই। তারপরের ঘটনা এটা। ওকে। ততদিন ধরে ওই জিনিসটা ওনার বাড়িতে রাখা। হুম। এবং যখন ওনার বাচ্চার কে ওই অবস্থায় পাওয়া যায়, ওই শাড়ির প্যাটার্নটা দেখে কিন্তু হাজবেন্ডটা চিনতে পারে যে প্যাটার্নটা উনি কোথায় দেখেছেন। মানে যতই হোক, ওনার প্রফেশনও তো ওনাকে মানে অবজার্ভ করাটা শেখায়। মানে উনি যে এক্স্যাক্টলি। প্রফেশনে আছেন সেই প্রফেশনেও তো জিনিস অবজার্ভ করাটা বা সিন অবজার্ভ করাটা উনি জানেন। হুম। 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 তো এবং তখন ওনার মানে ওনার ওয়াইফের স্বীকারোক্তিতে জানতে পারে যে ওরকম একটা জিনিস ওনাদের বাড়িতে আছে। এবং ওনার হাজবেন্ডকে মানে সেই তখন ওয়াইফ পারলে মেরে কেটে দেয়, কেননা ওই জিনিসটার জন্য যদি এই ঘটনাটা ঘটে থাকে, তাদের একমাত্র সন্তান আজ নেই। এবং হুম। ওকে বলে তুমি এটা যেখান থেকে পারো ফেরত দিয়ে আসো, দরকার পড়লে মানে নদীতে ফেলে দিয়ে আসো। হুম। হুম। কিন্তু ওই যে আহ উম, লোভে পাপ, পাপে মৃত্যু কথা আছে না, হুম। হুম। লোকটি ওটা আবার একজনকে বিক্রি করে। বিক্রি করে? আচ্ছা। হুম। যাকে বিক্রি করে সে সেটাকে তার ব্যবসায়িক জায়গাতে নিয়ে যায়। ওকে। এবং সেখানে লেখা, মানে এই যারা আমাকে লিখেছেন তারা তখন কিন্তু এই ইনসিডেন্টটা জেনে গেছে। বুঝলাম না, একবার বলো। মানে যারা আমাকে চিঠিটা লিখেছিল তারা কিন্তু তখন এই ইনসিডেন্ট গুলো জেনে গেছে, যেটা ওনাদের বাড়িতে হয়েছে। কানেকশন, কানেকশনের প্রবলেম হলো আরেকবার এই জায়গাটা। যারা আমাকে চিঠিটা যারা চিঠিটা লিখেছিলেন লিখেছিল। তারা কিন্তু ততক্ষণে জেনে গেছে যে ওনাদের বাড়িতে কি কি ঘটেছে।
তুমি এই পার্টিকুলার জায়গাটা বলছো তো? ভয়েস ব্রেকডাউন হচ্ছে, মেটালিক শুনতে লাগছে, আরেকবার বলো। যারা আমাকে চিঠিটা লিখেছিলেন তারা কিন্তু ততক্ষণে জেনে গেছেন যে ওনাদের বাড়িতে কি কি ঘটেছে এবং কিসের জন্য ঘটেছে। আমি রেকর্ড করছি, প্রবলেম হচ্ছে এই জায়গাটা। এখানে একটা কথা বলি, যখন আমরা রেকর্ড করছিলাম তখন আমার বারবার এই জায়গাটাতে মনে হয়েছে যে অডিওতে প্রবলেম আসছে, মেটালিক শুনতে লাগছে, তাই জন্য আমি পারমিতাকে বারবার রিপিট করতে বলছিলাম। বাট এখন যখন আমি এডিটিং করছি, এডিটিং করার সময় আমি শুনতে পাচ্ছি যে দের ইজ নো প্রবলেম। এরকম অনেক অদ্ভুত ব্যাপার স্যাপারই ঘটে। তো আজকে ফার্স্ট টাইম আমি এই ব্যাপারটা জানাচ্ছি এডিটিং করতে করতে। কেমন শুনতে লাগছে, কি ফিল হচ্ছে সেটা একটু কমেন্ট করে জানান। আমি আবার ঘটনাতে ঢুকছি। যাই হোক, এটা একটা ফ্রেশ রেকর্ডিং করছি আমি, পারমিতা, ঠিক আছে? হুম। কারণ যখনই ওই পোর্শনটা বলছো লিঙ্ক ব্রেক হয়ে যাচ্ছে, কি হচ্ছে হ্যাঁ। আই ডোন্ট নো। না, বলো। তুমি বললে আমার ইন্টারনেট প্রবলেম হতে পারে, যার জন্য আমি আবার আমার বরকেও ভয়েস কল করলাম, মানে ভিডিও কল করলাম। আর দেখলাম যে না, কোনো কানেকশনের প্রবলেম হচ্ছে না, খালি ওই জায়গাটা পার্টিকুলার বলার সময়তেই প্রবলেম হচ্ছিল। আর আমার এখানে হেভি স্পিড ইন্টারনেট, পুরো তাহলে ল্যানের কি মাধ্যমে স্কিপ করে যাবো কানেক্টেড। জায়গাটা? না, বলো, চেষ্টা করো, যদি হয় ভালো, ট্রাই তো করি। বলো বলো বলো, ওই জায়গা আহ, থেকেই স্টার্ট করি। সেটা হচ্ছে ওই যে যখন এই ব্যাপারগুলো হয়, ওই লোকটি ওটি বিক্রি করে একজনকে, হুম হুম ঠিক আছে? এই সময় আমাকে যিনি চিঠিটা লিখছেন ওনারা জেনে গেছেন যে ওই বাড়িতে কি কি ঘটনা ঘটেছে, ওকে ওকে যার জন্যই ওনারা তখন এইগুলো এত কিছু ওনারা জানেন এবং ডিটেলে লিখতে পেরেছেন। ওকে। হয়েছে রেকর্ডিং? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসুবিধা হয়নি, বলো। ঠিক আছে। এবার যে লোকটি নিয়ে যায় সেটা ব্যবসায়িক জায়গাতে রাখে। লোকটির দোকানে এমন কিছু সমস্যা আসে যেখান থেকে তাকে মানে ফলস কিছু জিনিসে জড়িয়ে পড়ে এবং ফলস এলিগেশনে তার দোকান কিন্তু সিল হয়ে যায় বেশ কিছুদিন। ওকে। তখন কিন্তু উনিও জানেন না যে ওনার সাথে এবার ব্যাড লাকটা কোথায় থেকে এলো। হুম 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 হ্যাঁ, এবং ওনার বাড়িতে চরম কিছু অশান্তি হতে শুরু করে। আর আচ্ছা। লোকটা বেঁচেছিল এমন একজনকে বেঁচেছিল যে খুব পরিচিত না হলেও চেনা জানা। স্বাভাবিক। না হলে তো অত ভ্যালুয়েবল একটা জিনিস কেউ নেবে না, এবং উৎপত্তি তো জিজ্ঞেস করবে। হুম হুম ঠিক আছে, এবার লোকটি হ্যালোসিনেট করতে শুরু করে সিমিলার ভাবে। লোকটির ওয়াইফ যে ছিল, মানে ওই লোকটি যিনি কিনেছিলেন পরবর্তীকালে, তার ওয়াইফ, তার মা 7 দিনের ব্যবধানে আত্মহত্যা করে। এখানেও? হ্যাঁ। তারপর? এবং এই আত্মহত্যাতে অ্যাকচুয়ালি আগে তার মা আত্মহত্যা করে এবং তারপরে তার ওয়াইফ আত্মহত্যা করে, এবং ওয়াইফের আত্মহত্যা করার পরে ওয়াইফের ফ্যামিলি থেকে কোনোভাবে এলিগেশন দিয়ে যে এই দুটো হত্যার পেছনে উনি দায়ী, এরকম একটা এলিগেশন দিয়ে ওনাকে কিন্তু পুলিশে তুলে নিয়ে যায়। এবং উনি কিন্তু বেশ কিছুদিন, মানে যতদিন না উনি মানে নির্দোষ সাব্যস্ত হয়েছেন ততদিন কিন্তু উনি কাস্টাডিতে ছিলেন। আচ্ছা। দোকানপাট পুরো বন্ধ। ইন বিটুইন যেটা হয় যে একই এরিয়ার যেহেতু, হ্যাঁ, একই এরিয়ার যেহেতু কোনোভাবে ওই প্রফেসর এনার সাথে কানেক্টেড হন, এবং তখন ওনাকে কিছু না বলে ইনি প্রথমে এই আগের ব্যক্তির কাছে এসে জানতে চায় যে তুমি ওই জিনিসটা কাকে দিয়েছিলে। তখন ওই লোকটি কিন্তু মিথ্যে কথা বলে, আমি ওটা ফেলে দিয়েছি আপনার কথা মতো। তো বলছেন না, তুমি এটা কাউকে দিয়েছো, তুমি কাকে দিয়েছো।
এবং তখন ওনার মানে সে আমতা আমতা করার আগে ইনি লোকটির নাম বলে দেয়। আচ্ছা আচ্ছা। হুম। এবং লোকটির নাম বলাতে তখন ওই লোকটির সাথে গিয়ে উনি ক্ষমা চায় যে এটা আমার ভুল হয়েছে আপনাকে এটা দেওয়া, এবং তখন তো ওই লোকটার আর কিছু করার নেই, ওই লোকটা সর্বশান্ত হয়ে গেছে। এই লোকটারও লস কিছু কম হয়নি, কিন্তু এই লোকটার একটুখানি লোভের জন্য আর একটা ফ্যামিলি নষ্ট হয়ে গেল। মানে এই যে বলছে না যে আমার ভুল হয়ে গেছে আপনাকে দেওয়া হ্যান ত্যান, হুম। মানে পেলে না মানে চাপকাতে ইচ্ছা করছে পুরো। এবার যেটা হয় সেটা হচ্ছে, শেষটা এখানে হয়নি কৌস্তব। আচ্ছা। ওই প্রফেসর ওনাকেও সাজেশন দেয় যে আপনি এটা নিয়ে যান, আপনি এটা যেখান থেকে পেয়েছেন আপনি সেখানে এটা প্লেস করে আসুন, হুম 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 না হলে এটা যে কত রক্ত নেবে তার কোনো ঠিক নেই। হুম। এই লোকটি কি করে, এবার ততদিনে যেটা হয় যে যিনি আমাকে লিখছেন তিনি নাকি ট্রান্সফার হয়ে অন্য জায়গায় চলে গেছেন। আচ্ছা আচ্ছা। এই লোক ওনাকে বাড়িতে ডেকে, ওনার বউ সমেত, যে সময় ওনার ওয়াইফ নাকি অন্তঃসত্ত্বা, সেই সময় ওনার বউকে ডাকে, ওকে ডাকে, ওদের ব্যাগে ওটা প্লেস করে দেয়। ওরা সেটা অজান্তে বাড়ি নিয়ে চলে আসে। ওকে ওকে। এবং তাদের বক্তব্য অনুযায়ী তারা বাড়ি এসে দেখছে যে জিনিসটা তাদের ব্যাগে, এবং যেখানে তারা সেই লোকটির বাড়ি এবং তার আগের পোস্টিং এর জায়গা সেখান থেকে প্রায় 500 কিলোমিটার দূরে। হুম। এবারে রাতারাতি যে ফেলে আসবে সেটাও সম্ভব হয়নি। বুঝতে ওটা পারছি আর- বুঝতে পারছি। ওটা ওরা যেটা যেদিন আনে সেদিন ওনার 5th মান্থের মনে হয় কনসিভ করেছিলেন, 5th লিখেছিল কি 4 লিখেছিল, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না। হুম 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 ঠিক আছে, 5th কি 4th মান্থ কনসিভ করা অবস্থায় ছিল। ওনার সেদিন রাত্রেবেলা মিসক্যারেজ হয়। পরের দিন সকালবেলা ওর হাজবেন্ড ওই অবস্থায় বউকে রেখে ওই ব্যাক টু দা প্লেস যেখান থেকে ওটা উদ্ধার হয়েছিল সেই বাড়ি যায়। হুম 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 কিন্তু সেই বাড়িতে গিয়ে যেহেতু ওই জিনিসটা ওখান থেকে গায়েব হয়ে গেছে, জিনিসটা যে বা যারা মানে পাচার করার চেষ্টা করছিল, তারা ওই ফ্যামিলির যে মানে পুরুষ, হুম হুম। সেই পুরুষ তার পরের দিন সকাল থেকে নিখোঁজ। কে করেছে সে তো বোঝাই যাচ্ছে। কে নিখোঁজ মানে আমি এই জায়গাটা আবার বুঝতে পারলাম না। যে বাড়ির গোলা থেকে মানে খড়ের মানে ধানের পাওয়া গাদা গেছিল থেকে ওইটা জিনিসটা, পাওয়া গেছিল, সেই বাড়ির যিনি কর্তা তিনি নিখোঁজ। কে করেছিল বোঝা যাচ্ছে, আমি এই জায়গাটা বুঝতে পারলাম না। কে করেছিল মানে দেখো ওটা তো আহ মানে স্মাগলিং এই যাচ্ছিল, হুম হুম তো অত একটা দামি জিনিস যেটা উনি হয়তো মিডিল ম্যান ছিলেন, ওনার কাছ থেকে গায়েব হয়ে যাওয়া মানে হয় যারা পাঠাচ্ছিল তারা করেছে, হুম তাই তো। কিন্তু হুম যখন এই থার্ড ওয়ান যিনি ছিলেন, তিনি থার্ড ভিকটিম যিনি লিখছেন, তিনি যখন নাকি ওখানে পৌঁছান, ওনার ওয়াইফ ওটাকে দেখে মানে হুম। প্রথমে তো ওদেরকে মানে ঘর থেকে বার করে দিতে পারলে বাঁচে, সেই মানে কান্নাকাটি করে এইটা আমার কাছে রেখে যাবেন না, এইটা আমার কাছে রেখে যাবেন না, এই করতে থাকে। হুম হয়েছে। তখন ওই লোকটা বলে দিদি আমার কোনো কোনো উপায় নেই, আমাকে তাহলে নদীর জলে ফেলে দিতে হবে, আপনাদের হয়তো কোনো উপকার হয়ে যাবে। হুম 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 কিন্তু ও অত ভ্যালুয়েবল একটা জিনিস, অত গরিব বাড়ি যাদের মেন কর্তা মানে মেন আর্নিং পার্সন নিখোঁজ, তারা অব্দি রাখতে চায়নি, তার মানে তারা কিছু জানে। আর তার থেকেও বড় কথা হচ্ছে এই যে গায়েব, সেটা কবে থেকে গায়েব, মানে যেদিন থেকে ওরা ওই যেদিন জিনিসটাকে যেদিন ওরা পাওয়া গেছে নিয়ে গেছে তার পরের দিন সকাল থেকে। এটা হতে পারে যে পাচার করাচ্ছিল, ঠিক আছে, হুম।
সে ভেবেছে যে এই জিনিসটাকে গায়েব করে দিয়েছে। আত্মসাৎ করে দিয়েছে, এক্স্যাক্টলি। সেখান থেকে দাঁড়িয়ে তার কোপটা এই লোকটার উপরে পড়ে, হুম 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 যার জন্য কারণ সে এটা তো কারা নিয়েছে সেটার কোনো নথিভুক্ত নেই। নথিভুক্ত হলে হয়তো যারা এত বড় কাণ্ড ঘটাচ্ছে তারা এটাও খবর পেয়ে যেত যে এখান থেকে এটা হাপিস হয়েছে হুম। এবং কারা করেছে, কিন্তু ততক্ষণ তো এটা নথিভুক্তই হয়নি। মাঝখানে প্রায় একটা বছর, 1.5 বছর কেটে গেছে। এইসব চব্য করতে। হ্যাঁ, মাঝখানে এবার এক ওর দেড় বছর কেটে গেছে বলতে এই ট্রান্সফার এই সব মিলিয়ে হুম এই কথাটা হুম বলছো? হুম 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 কেন কিভাবে হয়? ফার্স্ট জন যিনি নিয়ে গেলেন, এক দেড় মাসের মধ্যেই সবকিছু শেষ হলো? না, তিনি তো বেশ কিছুদিন ধরে দেখেছেন, মাসখানেক ধরে এগুলো। সেটাই তো বলছি। মাসখানেক ধরে তারপর? তিনি দেখেছেন, তারপরে তার বাচ্চা আহ, হুম মানে চলে যায়। হুম হুম হলো, তার বাচ্চা চলে যাওয়ারও প্রায় বেশ কিছুদিন পরে প্রফেসর আসেন। হুম তারপরে উনি বিক্রি করেন। হুম হুম সেই বাড়িতে তাদের প্রথমে বিজনেসে তালা লাগে, ফলস কেসে ফাঁসে, সেখানে একটা টাইম পিরিয়ড নিশ্চয়ই গেছে। তারপরে তার বাড়িতে দুটো ইনসিডেন্ট হয়, তিনি সেখানে কেসে ফাঁসেন, তার মাসখানেকের একটা জেল হয়, সেখান থেকে বেরিয়ে প্রফেসরকে কন্ট্যাক্ট করা হয়। বা তারপরে এই প্রফেসর লোকটার জানতে কাছে, পারেন। হ্যাঁ, এবং সেখান থেকে প্রফেসর আবার এনার বাড়িতে ওটা উনি ফেরত নিয়ে যান, সেখান থেকে আবার এদেরকে ডেকে পাঠায়, তারপরে এদের হাত থেকে আবার জিনিসটা আসে তাদের বাড়িতে। তারা আবার দিনের দিন, মানে পরের দিনই, এই ঘটনা ঘটার পরের দিনই ওটা দিতে যায়। মাস মাস ডিরেকের তো ব্যাপার বটেই। বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি। হুম যদি তুমি পুরো সময়টা হিসেব করো, তো তাই তো দাঁড়াচ্ছে। হুম 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 ঠিক আছে, এবার ওখানে উনি নিতে চাননি। এ তখন ভাবছে যে আমি কোথায় ফেসে গেলাম। এ আবার সিনিয়রকে ফোন করে যে স্যার, আমি যেখানে রেখে এসেছিলাম সেখানে এটা নিতে অস্বীকার করছে এবং আমার এখানে থাকাটাও রিস্কি। কেননা হুম জিনিসটা তো মানে ওখানে জিনিসগুলো তো খুব বাজে ভাবে কাজ করে না, কে কোথায় কে কার খাবড়ি, কে কি করবে না করবে কেউ জানে না। হুম হুম তো উনি সত্তর ওটা আবার নিজের গাড়িতে করে নিয়ে যান। ঠিক আছে, নিয়ে গিয়ে ওই লোকটার বাড়িতেই ওঠেন। ওই লোকটার বউ তো মানে ঘরে ঢুকতে দেয়নি, এরকম একটা ব্যাপার। ওরা ওটা চারিদিকে খুঁজে, মানে ওখান থেকে সিনিয়রকে নেয়, ওই সিনিয়র, উনি সবাই মিলে তখন ওটা কোথায় ফেলবেন বা কোথায় ব্যবস্থা করবেন বুঝতে পারছে না, মানে কোথায় ফেললে এটার অ্যাকশন যেটা হচ্ছে, আফটার এফেক্ট যেটা হচ্ছে সেটা নষ্ট হবে। হুম 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 সেই করতে করতে ওরা ভাবে যে আমরা কোনো এমন একটা জায়গায় যাব যে জায়গাতে ওটা ফেলে দেবো বা রেখে আসবো, যেটা কোনো ধর্মীয় স্থান হবে। হুম যেটা মানুষের মনে হয় যে বাজে কিছু এলেই ঠাকুর ঘরে রেখে দিই বা কিছু, ওরকম ধর্মীয় স্থান হবে এবং যেটা আমাদের রিচ করার জায়গা থেকে অনেক দূরে হবে। হুম সেই হিসাবে ওরা কোনো একটা জায়গায় যান, যেটা একটু টাইম টেকিং হয়ে যায় ওদের জন্য। এবং ততদিন কিন্তু ইনি যিনি লিখছেন, উনি বা ওনার হাজবেন্ড কিন্তু ফেরেননি। হুম 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 মানে যে ওদের বাড়ির হাজবেন্ড ওয়াইফের হাজবেন্ড, সে কিন্তু ফেরেনি তখনো। তারা ওকে। যান, তারা একটা জায়গায় একটা হোটেল নেন নাকি। ঠিক আছে, যে হোটেলে সেপারেট রুম নেওয়া হয়, ওনার এই থার্ড ভিকটিমের হাজবেন্ড ওই রুমে একসাথে ওনার সাথে থাকতেও চাননি ওটা নিয়ে। আচ্ছা। এবং ওই হোটেল থেকে পরের দিন সকালবেলায় যিনি সিনিয়র পার্সন ছিলেন ওনার, উনি সকালবেলা থেকে ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সাথে ব্যাগটাও পাওয়া যাচ্ছে না। এবং তাকে কিন্তু একটা জায়গায় খুব ভয়ঙ্কর ভাবে ওই জিনিসটা এরকম বুকের মধ্যে ধরে আহ প্রাণহীন অবস্থায় পাওয়া যায়। এমন একটা ঘটনা বলতেও সংকোচ হচ্ছে।
হ্যাঁ, ইভেন রেকর্ড করতেও কেমন ভালো একটা লাগছে না, লাগছে, কেমন একটা করছে। তো যাই হোক, আনইজি ব্যাপার আছে এটার মধ্যে। সেখান থেকে ইনি ওই জিনিসটাকে, যেখান থেকে ওই দেহটা পাওয়া যায়, উনি হুম। হাতে করে জিনিসটা তোলেন এবং সেটা সামনের একটা খাদ থেকে মানে ফেলে দেয়। কিন্তু ওরা আমাকে কেন কন্ট্যাক্ট করেছে জানো কৌস্তব? কেন? লাস্টে কি লেখা ছিল যেটার জন্য তোমাকে কন্ট্যাক্ট করতে চাইছিল? হুম। ওরা একটা কান্নার আওয়াজ পাচ্ছে, এটাই লাস্ট লেখা ছিল। কিন্তু এরা যদি ওকে। সত্যি কোনো নিস্তার পেতে চাইতো বা কিছু, তাহলে নাম্বারটা কেন আনরিচেবল বলছে, মানে কি যেন, ডাজ নট এক্সিস্ট বলছে। আর এরকম একটা চিঠি পাঠালো যে চিঠিটাতে এটা লেখা আছে, তাতেই বা আমরা এতটা এফেক্টেড কেন হলাম? হুম। তুমি কি খামটাকে খুলেছিলে? না। মানে না খুলেই তুমি ছিঁড়ে দিলে? মানে ছিঁড়ে দিলাম বলছি, জ্বালিয়ে দিলে? অবশ্যই ওটাকে খুললে আরো ব্যাড ইম্প্যাক্ট হতে পারতো। মানে কেন বলো একবার তো? যদি খুলতে তাহলে বুঝতে পারতে কি আছে ভেতরে, একটু তো খুলে দেখতে পারতে, এত কিছু তো হয়েই গেছিল। তুমি মানে মানে সিলটাও কাটোনি, মানে আমি যেরকম স্টেপলার মেরে দিয়েছিলাম ওইভাবে নিয়ে চলে গেছো। হুম। আরে ওটা ওই যে যেটা বললাম না গুচ্ছ করে লেখা ছিল, হুম। 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 ওর মধ্যে কিছু ফটোগ্রাফস ছিল। ফটোগ্রাফ ছিল? হ্যাঁ, মানে চিঠির সাথে? হ্যাঁ, চিঠিটা 3 ভাঁজ করেছিলাম, চিঠির মধ্যে ফটোগ্রাফ গুলো রেখেছিলাম। কিসের ফটো ছিল? ওই সিনিয়রের যে পুত্র সন্তান, তার ওই কন্ডিশনের একটা ফটো ছিল। এই সিনিয়রের যে ওয়াইফ, তার ফটো ছিল। আচ্ছা। সিনিয়রের মৃতদেহর যে ফটোটা, সেটা ফটো ছিল। 3টে ফটোগ্রাফ প্রিন্ট করে পাঠিয়েছিল, মানে প্রিন্ট মানে ওই কি বলে, ফটো ইয়ে বার করে। হুম। মোবাইল থেকে বার করে প্রিন্ট আউট করে দিয়ে দিয়েছে। হ্যাঁ, তোমার একটা কথা বলো, উম, তো ফটোগুলো একবার দেখে যে তুলেও তো রাখতে পারতে ছবিটা, আর তাতে কিছু এফেক্ট করতো। তুমি তো খোলোই নি। অবশ্যই effect করবে। একটা কথা বলি, এতগুলো মৃত্যু হয়েছে, জিনিসটা কোথাও উই ডোন্ট নো। ওকে। এবং হুম, এই জিনিসটা মানে মানে স্পর্শের জিনিসটা তো রয়েছে আমাদের কাছে। আর আমাকে একটা কথা বলো, ওই যে ভদ্রলোক মারা গেল, হুম। ওই জিনিসটাকে নিয়ে সেই ভদ্রলোকের কি ওরা করা ওরা হলো? একটা ওরা একটা পাহাড়ে গেছিল, কোন একটা মনেস্ট্রিতে রাখবে। হুম। সেই মনেস্ট্রিতে হয়েছে, মনেস্ট্রির পাশে, মানে যে মনেস্ট্রিতে উনি রাখবেন নিয়েও ভেবেছিলেন, যেতে যেখানে পারেনি? না নিয়ে গেছিলেন তো হাতে করে, সঙ্গে করে। কিন্তু দিতে মনেস্ট্রি যেতে থেকে পারেনি? না, 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 সেই রাস্তাতেই তো পাওয়া গেছে। যার জন্য তো আমি তোমাকে বললাম ওখান থেকে খাদে ফেলে দিয়েছে। আর মৃতদেহটা কি হলো? ওখান থেকে তারপরে ইয়েতে মানে যা পোস্টমর্টমে বেরিয়েছিল, সেটাতে নাকি স্ট্রোক এসছে, কার্ডিয়াক অ্যারেস্ট। এবং তারপর থেকে ওরা যে ফিরে এসছে ওই ছেলেটি, মানে যে ভিকটিম 3 ফিরে এসে এখনো প্রায়, মানে আমি আমি তোমার এটা ঘটনাটা আমাকে চিঠি পাঠিয়েছে কবে, 1 মাস হয়ে গেল না, 1-1.5 মাস হয়ে গেল না হুম, হয়ে যাবে, দাঁড়াও একটু মালদা আসা। দেখতে। ফটো তো তোলাই আছে, দেখে নিচ্ছি, এক সেকেন্ড দাঁড়াও। ওই 26 তারিখের দিকে গেছিলাম বলে তোমাদের ওখানে। হুম। তো তো তখন ওদের প্রায় 6 মাসের ওপর ওরা এটা শুনছে। 26শে জুলাই গেছিলাম তোমাদের ওখানে। হ্যাঁ, হ্যাঁ। মানে মানে 26শে জুলাই মানে মানে আচ্ছা, ওকে। মানে 6 মাস কন্টিনিউ এই কান্নার শব্দটা শুনতে পাচ্ছ? হুম, হুম। তোমার কোনো কারণে মনে হয়েছে কেউ মানে
মানে আমি মানে বলাটা কতটা ঠিক হচ্ছে জানি না, ঠিক আছে, জিনিসটা কেউ মানে মানে এরকমটা হতে পারে কি মদ ফদকে বানিয়ে লিখে দিয়েছে। ফটোগুলো হুম, আমাদের সাথে যে ফটোগুলো তো এক্সপিরিয়েন্স আমি গুলো ছিল দেখেছি, সেগুলো। ওগুলো তো বাদ দাও, ফটোগুলো তো আমি দেখেছি। আমি তো যার জন্য তোমাকে ডিটেলে বলতে পারলাম, কারণ কাপড় পরে যেটা হয়েছিল সেটা তো ফটো ছিল। রাইট। আচ্ছা একটা কথা বলো তো কৌস্তব, তুমি তো রিড করতে পারো, এটা কি হুম। মানে এখনো আমাদেরকে এফেক্ট করতে পারে এই গল্পটা, মানে ঘটনাটা বলার জন্য বা কিছু? মানে দেখো মানে দেখো, একটা ও খুব কথা অনেস্টলি বলি। একটা কথা বলি, না আমি একটা কথা বলি, দেখো, বলো। মুনাই ঝুনার ঘটনা এর আগে চ্যানেলে গেছে, অনেকে হুম। এফেক্টেড হয়েছে, অনেকে হয়নি, হুম। ঠিক আছে, কিন্তু হুম। কিছু মানুষ তো ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা কি সেরকম কিছু যদি হয়ে যায় আপলোড? আমার 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 মনে হয় না। কেন মনে হয় না বলছি, যে লাস্টে যে ফটোগুলো ছিল সেইগুলো পুরো জিনিসটা রিচুয়ালিস্টিক ভাবে ডিস্ট্রয় করা হয়েছে, করেছি ওটা। ওকে, হুম আমার মনে হয় না কোনো প্রবলেমেটিক হবে, কারণ দেখো সবাই মানে আমরা মুনাই ঝুনাইয়ের যে নামটা সেটাও আমরা নিতাম না বা নিই না, হুম বাট এখন রেকর্ডিং করতে বসেছি, আমি আমার প্লেসে রয়েছি, ঠিক আছে, আমার হুম পুরো জায়গাটা বন্ধন করা, এবার সেখানে দাঁড়িয়ে আমি ইভেন তুমি তো দেখলে মুনাই ঝুনাই এই ব্যাপারটা নিয়ে অনেক এফেক্টেড হয়েছে, যেমন হুম। আমাকে একবার বলো তো কে বেঁচে আছে? ঝুনাই কেন কথা বললে তো সেদিন, ওরও তো চার্ট রিড করলে, অবশ্য তুমি তো আর ঝুনাই নামে ডাকোনি। হুম, আমার বারবার এই নাম দুটোর মধ্যে গুলিয়ে যায় যে কে বেঁচে আচ্ছা আছে ইভেন। আমি না একটা শেয়ার করি সবার সাথে, এটা আমাকে অনেকবার প্রশ্ন করে, ইভেন আমার ফেসবুক প্রোফাইলে গিয়েও অনেকে প্রশ্ন করেছে। সেটা হচ্ছে হুম। মুনাই ঝুনাইয়ের কি হলো, মানে হুম। ঝুনাইয়ের এখনো কি হয়েছে, ওর কি কোনো ঠিক হয়েছে কিনা। তো সেটাতে বলি, যেদিন প্রস্তাব মালদা এসেছিল সেদিন আমি যেহেতু ছবি পোস্ট করেছিলাম, তো ঝুনাই আমাকে ফোন করে এটাই বলে যে কৌস্তব এলো, আমি ওর চ্যানেলে ঘটনাটাও শেয়ার করলাম আমার, কিন্তু এখনো অব্দি আমার কোনো হেল্প হলো না। হুম। এবং তারপরে মানে অনেকে আমাকে এটা জিজ্ঞাসাও করেছে যে ওনার কেউ হেল্প করলো না কেন বা করছে না কেন। তো তারপরে এটা কিন্তু আমি দর্শকদের উদ্দেশ্যেই বলছি, সবার উদ্দেশ্যে, যে কৌস্তবের সাথে ঝুনাইয়ের কথা হয় এবং ঝুনাইকে চার্ট কৌস্তব রিড করে, এবং সেখানে কৌস্তব ওকে এমন এমন কিছু জিনিস বলে যেগুলো মানে আমি এখানে বসে শুনে মানে আমি অবাক হয়ে যাচ্ছি যে এগুলো কৌস্তব কি করে বলছে, এবং সেগুলোতে সবকিছুতে ঝুনাই সম্মতি দেয়, এবং কৌস্তব ও ঝুনাইয়ের আহ, কিছু হেল্প করার জন্য কিছু জিনিস তৈরি করাচ্ছে, এবং আলটিমেটলি হয়তো কিছুটা নিস্তার ও এখন পাবে। তো ওটা যদি কমপ্লিট হয় বা লাভ ও পায়, তখন নিশ্চয়ই হয়তো ও চ্যানেলে এসে শেয়ার করবে সেটা। ডেফিনেটলি। দেখো মানে অ্যাকচুয়ালি ও চার্ট রিড করার পরে, তুমি যখন চার্টটা রিড করে ওগুলো ওকে বললে টললে না, হুম, তখনই ও মানে আমাকে বারবার একটাই কথা বললো যে আমি কিন্তু যদি কিছু করাইও আমি সেটা কৌস্তবের থেকে করাবো, না হলে করাবো না। হুম, দেখো কারণ এতদিনে তো কম লোককে ঘাটেনি, ওর হুম, বেসিক্যালি বিশ্বাসটাও চলে গেছে। রাইট, এটাই হয় জেনারেলি। আর মানে একটা কথা বলছি, মেয়েটা প্যারানর্মাল যে জিনিসপত্রের মধ্যে দিয়ে গেছে সেটা যেমন ঠিক, বাট মানে একটা মানুষ সংসারে কি চায়, একটা মানে স্টেবল ভাবে একটা জায়গাতে থাকবে, হুম কিছু টাকা পয়সা রোজগার করবে, যার মাধ্যমে ও ফ্যামিলিকে চালাতে পারবে। একটা হুম পুরুষও সেটাই চাই, কিন্তু একটা স্টেবিলিটি, হুম হুম সেটা ওর মধ্যে নেই। হুম মানে ও যদি দুবেলা দুটো কিছু খেতে না পায়, ও ভূতকে বা কোনো প্রেতাত্মাকে বেশি ভয় পাবে না, ও মানে খালি পেটে থাকাটাকে ভয় পাবে। ওকে। হুম আর আমাদের মানে আমার নিজের যা শুরুটা সেটাও তো মানে একদম একটা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকেই তো হয়েছে, যেখানে আমার মা আমাকে কষ্ট করে মানুষ করেছেন, বড় করেছেন, আমি জানি পেনটা কি। আমি নিজে যখন টিউশন হুম পড়াতাম পারমিতা 2016-17 এই সময়টাতে,
সকালে বাড়ি থেকে কিছু একটা খেয়ে বেরোতাম, সারাদিন কলেজ করতাম, তারপর টিউশন পড়াতে যেতাম, মাঝখানে যদি মানে ওই চা সিগারেট কিছু একটা খেতাম, একটা কেক হয়তো খেতাম, মানে ঠিকঠাক ভাবে খাওয়াটাও জুটতো না। ঠিক আছে, হুম। মানে এরকম ভাবে আমি বলতে চাই না, মানে অবভিয়াসলি আমার মা বাবা আমাকে অনেক কেয়ার করেছেন, পড়াশোনা করিয়েছেন, বড় করেছেন, ঠিক আছে, বাট আমি একদম অনেস্টলি বলছি 30 টাকা নিয়ে বেরোতাম। ঠিক আছে, মা 30 টাকা দিত। এবার ধরো যা মাইনে পেতাম, ঠিক আছে, সেটা দিয়ে তো সারা মাস চালাবার মতো নয়, ঠিক আছে। তো 30 টাকা দিত, আমি আমার যে বাড়ি সেখান থেকে বাসে করে লেকটাউন যেতাম, লেকটাউন থেকে গুরুদাস কলেজ, 17 টাকা মতো হয়তো ভাড়া ফাড়া নিত, আর ফেরার সময়ও তাই 34 টাকা মতো, আর বাকি মানে বাড়ি থেকে 30 টাকাই দিত, ওটা ফিক্স ছিল, ঠিক আছে, প্রত্যেকদিন যেদিন কলেজ, আর বাকি যে টাকা পয়সা থাকতো বা যাই থাকতো, এক প্লেট মোমো যদি কখনো খেতে পারতাম খেতাম, আর বাকিটা অনেকদিন না খেয়েই থাকতাম। যাই হোক, সেসব আলাদা জায়গা। সেখানে অবশ্যই জানি যে এই জিনিসটা যখন একটা মানুষের ওপর দিয়ে যায়, আর সেই সময় আমার শনির দশা চলছিল, ঠিক আছে, হুম। আমি জানি ওই ফ্রেজটা কিরকম। ওই ফ্রেজটাতে মানুষকে, আর শনি এমন একটা জিনিস না, তোমাকে একদম মানে মানে খাটিয়ে খাটিয়ে লোহা তৈরি করে দেবে। তো আমি গ্রেটফুল সেটার জন্য যদিও। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি জানি মানুষের বেসিক নিডটা খুব সামান্য, মানুষ একটু ভালো থাকতে চায়। তো সেই জায়গাতে না আমার মানে ঝুনাইয়ের সাথে যখন কথা বলছিলাম, আমি পেনগুলো বুঝতে পারছিলাম। ফ্যামিলিতে অশান্তি, আদার্স যা যা জিনিসপত্র আমি এখানে ডিসক্লোজ করবো না, প্যারানর্মালের যে অ্যাসপেক্টটা। ইভেন ও আমাকে একটা জিনিস জিজ্ঞাসা করেছিল, মনে আছে, যে এটা কি আদৌ প্যারানর্মাল, এটা আমার মেন্টাল কোনো হুম। ইলনেস। হুম। সেখান থেকে দাঁড়িয়ে আমি বলেছিলাম যে তোমার সাইকোলজিক্যাল কিছু ব্যাপার স্যাপারও রয়েছে, বাট পুরোপুরি এটা সাইকোলজিক্যাল ব্যাপার নয়, এখানে প্রবলেম আছে। হুম। হুম। যার কারণে যদি প্রবলেম না থাকতো এতজন মানুষ তো এফেক্টেড হতো না। আমরা না। ইভেন নামও নিই না, না। যখন বন্ধনের বাইরে থাকি নামও নিই না। হুম। এবার তোমার অনেক সাহস, তুমি নাম নাও, সেটা আলাদা ব্যাপার। না, বাট আমাকে যে খুব জিনিস, ভালোবাসে। আবার আবার বলছো, এটা বারণ করেছিলাম, এটা বলো না। যে জিনিসপত্রগুলো দেবো ওকে, আশা করছি ওটাতে তো হেল্প হবে কিছুটা। আর যদি পুরোপুরি জিনিসটা কিওর করে দিতে পারি, তাহলে ডেফিনেটলি ওকে নিয়ে, ওকে আমি কৌস্তবের আড্ডাতে আনবো তাহলে। কিউরিওফাইড না, হ্যাঁ। কৌস্তবের আড্ডাতে। হ্যাঁ, এটা একটা বড় উপকারও হবে ওর জন্য। একটা সংসার শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা কৌস্তব, একটা কথা জিজ্ঞেস করবো, অনেস্টলি বলবেন? বলো বলো বলো। দেখো, এতদিন ধরে তো কালচার করছো, হুম হুম হ্যাঁ, অনেক কিছু তো বুঝতে শিখেছো। হুম। আর এই যে যে জিনিসটা, এটা কি থাকতে পারে? মানে কেন এই সবাই একই জিনিস হ্যালোসিনেট করে সবার এরকম মৃত্যু অব্দি গেল ব্যাপারটা? তুমি যে জিনিসটার ব্যাপারে বলছো না, মানে আমি এটা নিয়ে অনেক ভেবেছি। ওকে, জানি না এটা ঠিক হতে পারে ভুল হতে পারে, এটা থিওরি একটা। এই সকল জিনিসপত্র, ঠিক আছে, এই সব জিনিসপত্রের পেছনে তো অনেকের রক্ত থাকে, অনেক ফ্যামিলি হুম। শেষ হয়ে যায় লোভের জন্য। হুম। এরকম কোনো ফ্যামিলি যদি কেউ শেষ হয়ে থাকে, তারা যক্ষের মতো এই জিনিসটাকে আগলে রাখে। এবং ভাই, কাইন্ড অফ কিন্তু তাই হলো, দেখো জিনিসটা, জিনিসটা কিন্তু কেউ ভোগ করতে পারলো না। একদমই তাই। আর তার থেকে বড় কথা আমি বলছি শোনো, সেটা হচ্ছে আমার যেটা মনে হয় যে কেউ এই জিনিসটার জন্য মারা গেছে, তার যে আত্মা রয়েছে তাকে এটার সাথে কানেক্ট করিয়ে দেওয়া হয়েছে খুব স্ট্রং ভাবে। মানে আদিম কোনো রিচুয়ালের মাধ্যমে হয়তো হতে পারে, জিনিসটা সিনেম্যাটিক শুনতেও লাগতে পারে, বাট নয়তো জাস্ট ফটো, ঠিক আছে, ফটো আর বললে চিঠি, এই লেখাটা তুমি খুলে এবং পড়েছো যারা দেখেছো, আমি তো পাঠালো দেখিও তারা নি। কোথায়? তারা তো এপিসোড শোনে তোমার, এই যে তাই হাজবেন্ড জন্যই তো ওয়াইফ। কন্ট্যাক্ট করতে চাইছে। হ্যাঁ, তো তারা কোথায় এখন? তারা কই? 1.5 মাস তো হয়ে গেল, তারা কই? আর ইভেন আমি যখন আমাদের এইখানে নাম্বারটা চেঞ্জ করেছি, তোমাকে হুম। কন্ট্যাক্ট করার পর আমাদেরও তো কন্ট্যাক্ট করতে পারতো, হুম। মানে নতুন নাম্বারে, সেখানেও তো কন্ট্যাক্ট করেনি। না, আমাকেও কোনো মেসেজ করেনি, আমার নাম্বার তো ছিল, তারা নিশ্চয়ই সেভ করে রেখেছে। জানি না আমি। কেমন উইয়ার্ড না? মানে
এই ঘটনার কনক্লুশনে কি বলা হবে না হবে আই ডোন্ট নো, বাট একটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে এরকম টাইপের জিনিসপত্রের থেকে মানে অনেক ভাই হাত কিছু দূরে পেলে থাকা উচিত। হ্যাঁ কিছু পেলে নেওয়াও, মানে এখানে তো রীতিমতো ক্রাইম হয়ে গেছে একটা, কিন্তু কিছু পেলেও মানে কাউরি নেওয়া উচিত নয়। রাস্তায় ভাই একটা একদমই কিছু তাই। খুঁজে পেলেও নিব না। ভয়ঙ্কর, কি থেকে কি হয়ে যাচ্ছে, মানে বিশ্বাস করলে অনেক কিছু, না করলে কিছুই নয়, কিন্তু এতগুলো জীবন আমরা যেভাবে অ্যাফেক্টেড হলাম, মানে মুনাই ঝুনাইয়ের ক্ষেত্রে আমি এরকম অ্যাফেক্টেড হইনি। আমার বরের কাছে যা এক্স্যাক্টলি। মানে ঝাড় খেয়েছি না আমিই জানি। তার থেকেও বড় কথা হচ্ছে যে মানে আজকে যখন রেকর্ডিং করছিলাম, ঠিক আছে, রেকর্ডিং করতে করতে ওই 1 ঘন্টা 2 মিনিটের যে সেগমেন্টটা যেখানে বারবার তোমার ভয়েস ক্র্যাক করছে, ওই জায়গাটাতে টু বি অনেস্ট আমার ভয় একটু লেগেছিল, মানে আমারও ভয় লেগেছিল। বুকটা কেঁপে ভয় উঠলো। লেগেছিল, আবার ভয় লেগেছিল খুব। সদ্য সদ্য ফিল করেছে তো, ওই যে বললাম যে এখন নিজে ঝাড়া হাত পা অবস্থায় ঝুনাইকে হেল্প করতেও চলে গেছি, কিন্তু এখন কিছু করতেই ভয় লাগে। মানে ইভেন এই সব জিনিসপত্র নিয়ে কালচার করি বলে মা বাবার সাথেও থাকছি না, ঠিক আছে, আলাদা একটা জায়গাতে থাকি যাতে ওদের কোনো প্রবলেম না হয়। যাই হোক, এখন প্রায় 3:48 বাজে। কালকে দুপুর হুম 3টের সময় কিউরিও ফাইটে এই রেকর্ডিংটা যাবে। আম, যারা শুনছেন তারা একটা মানে কি বলবো, এটা একটা লার্নিং এর মতো যে লোভ করতে গিয়ে এতগুলো মানুষের এরকম জীবন শেষ হয়ে গেছে, এই জিনিসটা কিন্তু কখনোই অ্যাকসেপ্টেবল নয়। না। আমার জাস্ট মনে হয় একটা জিনিস, যেটা হচ্ছে যে খুব বেশি লাক্সারি হতে চাই না, বাট ভালোভাবে খেয়ে পড়ে যাতে বেঁচে থাকতে পারি, বা নিজের মা বাবাকে কেয়ার করতে পারি, বা ঠিকঠাক ভালোভাবে রাখতে পারি, সেই জিনিসটাই না এনাফ লাইফে। হুম যাই হোক, এটা কালকে পোস্ট করছি, ওকে। হুম অ্যান্ড অ্যান্ড কি বলবো আমি জানি না, কমপ্লিট করছি আমি, রেকর্ডিংটা ডান করছি, বুঝলা। হুম। Curiophyte presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। তো এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। এরকম কেস স্টাডি কি আপনারা আরও চান সেটাও জানাবেন। আর টু বি অনেস্ট আজকের এই ঘটনাটা খুব ডিস্টার্বিং একটা ঘটনা, কি ফিল হলো সেটা জাস্ট একটু লিখে আমাকে জানাবেন কমেন্টে। আপনিও যদি আপনার লাইফে ঘটে যাওয়া এরকম কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটির ব্যাপারে আমাকে জানাতে চান, বা আমার থেকে কোনো স্পিরিচুয়াল বা অ্যাস্ট্রোলজিক্যাল হেল্প চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 6290675195 এইখানে। আর ঝুনাইয়ের সাথে কি হলো সেটাও কি জানার আগ্রহ রয়েছে আপনাদের, সেটাও আমাকে কমেন্ট করুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। খুব তাড়াতাড়ি কোনো ভালো একটা কেসের কেস স্টাডি আনবো। থার্সডে দুপুর 3টের সময় পরের ঘটনা আপলোড হবে। যারা যারা শুনছেন তাদেরকে একটাই জিনিস জানাই, লাইফে সুখের থেকেও শান্তিটা বেশি ইম্পর্টেন্ট। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ অব্দি কিউরিও ফাইটের এরকম আরও 2টি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।